আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। রাফি কেমন আছো? এই যে ভালো আলহামদুলিল্লাহ। আমার সাউন্ড কি ঠিকঠাক শোনা যাচ্ছে রাফি? জি। এমনি কোনো নয়েজ আসতেছে? না, ফ্যানের আওয়াজের নয়েজ এরকম কিছু আসতেছে? না এরকম আচ্ছা, কিছু না। ঠিক আছে। আমি চলো বোর্ড শেয়ার করি। আমার পরীক্ষা এখনো শেষ হয় নাই। আরে ২ টা পরীক্ষা বাকি। জাস্ট একটু গ্যাপ পাইছি ১ দিনের। তাই ভাবলাম ক্লাসটা নিয়ে নেই। বোর্ড কি দেখা যাচ্ছে রাফি? রাফি বোর্ড কি দেখা যাচ্ছে? জি ভাই দেখুন। ওকে ফাইন। আজকে আর কি আমাদের লেকচার ১২। আমরা আজকে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের পাঠটুকু শুরু করব। তো এখানে আমাদের এই ৫ টা টপিক আজকে আমাদের কভার করার ইচ্ছা আছে। দেখি কতটুকু যাওয়া যায় আরকি। ওকে। প্রথমেই হচ্ছে আমাদের আ হেটারোসাইক্লিক কম্পাউন্ড নিয়ে আমরা একটু আলোচনা করব। কারণ এখান থেকে কোয়েশ্চেন আসে। কোয়েশ্চেনটা এরকম আসে নিচের কোনটি হেটারোসাইক্লিক কম্পাউন্ড? এরকম কিন্তু কোয়েশ্চেন আসে। বা হেটারোসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড এরকম কোয়েশ্চেন আসে কিন্তু। কাজেই ওইগুলো আমাদের জানতে হবে একটু। তোমার কি এই সম্পর্কে ধারণা আছে রাফি? হেটারোসাইক্লিক কম্পাউন্ড কি? এটার ক্ষেত্রে ভাই এরকম ছিল মনে হয় যে সাইকেলের ভেতর যদি কার্বন আর হাইড্রোজেন বাদে যদি অন্য কোনো পরমাণু এড হয়, ওটা মনে হয় এক্সাক্টলি হেটারোসাইকেল। এটাই হ্যাঁ। সাইক্লিক কম্পাউন্ড আমরা একটু লিখে দেই সংখ্যাটা। মানে হেটারোটম বলতে বোঝাচ্ছি আমরা এখানে মানে অ্যাটমস উইদাউট কার্বন। কার্বন ব্যতীত অন্য এটমগুলো হচ্ছে হেটারোটম, তাই না? জি। এগুলাই। ওকে। তো যে সকল কম্পাউন্ডের মধ্যে রিংয়ের মধ্যে এটলিস্ট একটা হলে নন কার্বন এটম থাকবে। যেমন মোস্ট অফ দ্য টাইম কি হয়? নাইট্রোজেন, অক্সিজেন, সালফার এই ৩ টা এটমই থাকে। ফসফরাসও থাকতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম এই ৩ টাই থাকে। সো এইরকম কম্পাউন্ড, এইরকম এটমগুলা যদি রিংয়ের ভিতরে থাকে, সাইকেলের ভিতরে, তাহলে ওগুলাকে আমরা বলবো হেটারোসাইক্লিক কম্পাউন্ড। চলো একটা এক্সাম্পল দেখি। একটা এক্সাম্পল বলতে পারবো রাফি? ভাই থায়ামিন। হ্যাঁ, যেমন ধরো তোমার এই যে পিরিডিন, তাই না? পাইরো জি। ফিউরান, পাইরল এগুলা তো তোমার এরকম উদাহরণের মধ্যে পড়ে। তারপর কয়েকটা এক্সাম্পল দেখি চলো। এটা কি বলো তো? এটা মনে হয় পিরিডিন। এটা ফিউরান। এটা হচ্ছে ফিউরান। তারপরে তোমার যদি এখানে নাইট্রোজেন থাকে সেটা হয়ে যাবে পাইরল। এটা হচ্ছে পাইরল। তারপরে এটা হচ্ছে তোমার সালফার থাকে এখানে। এটা হচ্ছে থায়োফিন। এটা হচ্ছে পিরিডিন। আচ্ছা। তো এই ৩ টা কম্পাউন্ড হচ্ছে তোমার 5 মেম্বার, তাই না? আর এটা হচ্ছে 6 মেম্বার না? মানে হুম। ৬ এখানে ৫ টা এটম আছে, এখানে ৬ টা এটম। ওকে ভাই। সো
সো এটাই আমাদের ছিল এর হেটারোসাইকেল কম্পাউন্ডগুলো, এগুলো কিন্তু এমসিকিউতে আসতে পারে, এই জন্য আর কি এটা ইন্ট্রোডিউস করা এখানে। এই পার্টটুকু গেল আমাদের। নেক্সট টপিক হচ্ছে এটা গেল আমাদের কম্পারিজন বিটুইন অ্যালকিন অ্যান্ড বেনজিন। ওকে, চলো আমরা এটাতে যাই একটু। আচ্ছা, তুমি আমাকে বলো অ্যালকিন আর বেনজিনের বেসিক পার্থক্যগুলো কি কি? সঞ্চারণশীল পাই বন্ড। কোথায় থাকে? কম্পারিজ অ্যালকিনের ভেতর তো মানে অ্যালকিনে তো এটা হলো ইয়ে থাকে মানে শিকল আকার থাকে, আর ওটা তো বদ্ধ শিকল থাকে। আর কি কি হতে পারে? উম, আর কোন জায়গায় সঞ্চারণশীল ইলেকট্রন থাকে, পাই ইলেকট্রন থাকে বলো? সাইকেলের ভেতরে। বেনজিনে, তাই তো? জি। অ্যালকিনে থাকে না। অ্যালকিনে তো সঞ্চারণশীল থাকে না মনে হয়। কেন সঞ্চারণশীল থাকে না? আম, তা তো জানি না। এই তো ধরা খাইছো, দেখছো? বেনজিনে মানে তোমার উত্তর ঠিকই আছে, বেনজিনে সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে, অ্যালকিনে শুধু পাই ইলেকট্রন থাকে, বাট সঞ্চারণশীল হয় না। এই সঞ্চারণ হওয়ার জন্য কি প্রয়োজন বলো তো? রেজোনেন্স হওয়া প্রয়োজন না? হ্যাঁ, রেজোনেন্স হওয়া প্রয়োজন, রেজোনেন্স তো জানো তাই না? তো রেজোনেন্স মানে কি এটা না যে এই সঞ্চারণশীল পাই বন্ড থাকার যে মানে বৈশিষ্ট্য, এটাই তো মনে হয় রেজোনেন্স। না, রেজোনেন্সের এক এক লাইনে যদি বলি আমি, সেটা হচ্ছে ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রন। মানে পাই ইলেকট্রনগুলো ডিলোকালাইজ হয়ে যাবে, ঘুরবে, খালি ঘুরবে, বুঝতে পারছো? এই যে সঞ্চারণ মানে তো ঘুরা, তাই না? জি। ওইটাই আর কি। আচ্ছা, আমরা এগুলো বিস্তারিত আলোচনা করবো, এই আজকেই হয়তো ইনশাল্লাহ আলোচনা করবো এগুলা। তো একটু জাস্ট হালকা একটু ওভার হয়ে দিলাম। এখন বেনজিন আর অ্যালকিনের মূল পার্থক্য চলে আসে তোমার, একদম বেসিক পার্থক্য যেটা, সেটা চলে আসে এদের স্টেবিলিটিতে। এখান থেকে সব আলোচনা শুরু হবে। দেখো, বেনজিনের মধ্যে কিন্তু তোমার কি থাকে বলো তো? পাই বন্ড থাকে না? হুম। এখানে কিন্তু এরকম পাই বন্ড থাকে। আবার অ্যালকিন লাইক একটা ইথিন চিন্তা করো, এখানেও পাই বন্ড আছে, এখানে পাই বন্ড আছে, এখানে পাই বন্ড আছে। তাহলে তো এমন হওয়া উচিত ছিল না যে এদের দুজন রিঅ্যাক্টিভিটি সেম হবে, বা এই দুজন সেম ভাবে রিঅ্যাকশন করবে, বা এদের যে স্টেবিলিটি এগুলো সেম হবে, এরকম হওয়া উচিত ছিল না? জি। মানে একটা জাস্ট এনালজি আর কি, এনালজি তো বুঝো, মানে জাস্ট কম্পেয়ার করতেছি আমরা আর কি, যে এখানে পাইবন এখানে পাইবন। সো জেনারেলি তো এদের রিঅ্যাক্টিভিটি বা এদের স্টেবিলিটি সেম হওয়ার কথা, বা এরকম কাছাকাছি হওয়ার কথা, কিন্তু কাছাকাছি তো হয় না, বরং অনেক বেশি পার্থক্য থাকে। দেখা যায় যে এই যে বেনজিন যেটা, এটার স্টেবিলিটি হচ্ছে একদম আনইউজুয়াল স্টেবিলিটি। আনইউজুয়াল, আজকে বোর্ডে ব্যবহার করতেছি কেন, তো আমি ফিক্স করলাম প্রবলেমটা। usual stability অর্থাৎ অনেক বেশি স্টেবিলিটি দেন বেনজিন, মাচ মোর স্টেবল দেন অ্যালকিন। ওকে, এটা হচ্ছে একদম বেসিক ডিফারেন্সটা, যে বেনজিনটা হচ্ছে অ্যালকিনের তুলনায় অনেক বেশি স্টেবল। এই স্টেবিলিটিটা, বেনজিনের যে স্টেবিলিটিটা, এটা হচ্ছে আনইউজুয়াল বা এক্সেপশনাল, বুঝতে পারছো? এটা হচ্ছে মানে অস্বাভাবিক রকমের এদের স্টেবিলিটি থাকে। এখন বলতে পারো ভাই কেন থাকে, এটা প্রশ্ন আসতে পারে না? জি। এটা আমরা ব্যাখ্যা করবো একটু পরে, এটা সিকোয়েন্সিয়ালি আমরা ব্যাখ্যা করবো এটা। তাহলে এইটা হচ্ছে প্রথম পার্থক্য। এইবার যদি আমি তোমাকে এই কথাটুকু না বলতাম, তাহলে তোমার মাথায় এটা প্রশ্ন আসা উচিত ছিল যে ভাই, যেহেতু দুই জায়গায় পাই বন্ড আছে, তার মানে এদের রিঅ্যাকশন তো সেম হওয়ার কথা। কারণ আমরা দেখছিলাম যে অ্যালকিনের মধ্যে কি ঘটে বলতো, এডিশন রিঅ্যাকশন ঘটে। জি। দেখছিলাম যে অ্যালকিনে আমরা এডিশন, আচ্ছা এইটা আমি মুছি তার আগে, অ্যালকিনে দেখছিলাম আমরা এডিশন রিঅ্যাকশন ঘটে। এডিশন রিঅ্যাকশন ঘটে, তার মানে এটা তো হওয়া উচিত বেনজিনও এডিশন রিঅ্যাকশন ঘটবে, হওয়া উচিত না? জি। যেমন ব্রোমিনেশন সাপোজ চিন্তা করতে পারো, কিন্তু দেখা যায় যে এখানে এডিশন হয় না, এখানে এডিশন হয় না। এর কারণটা হচ্ছে এইটা, এর কারণটা হচ্ছে এই আনইউজুয়াল স্টেবিলিটিটা।
এটা আমরা একটু পরে ব্যাখ্যা করব। তাহলে এই প্রথম পার্থক্যটা হচ্ছে এখানে স্টেবিলিটিতে পার্থক্য, তারপর হচ্ছে রিঅ্যাক্টিভিটিতে পার্থক্য। বেনজিন দেখা যাচ্ছে যে কি করতেছে, এডিশন রিঅ্যাকশন দিচ্ছে না, আবার অন্যদিকে অ্যালকিন হচ্ছে এডিশন রিঅ্যাকশন দিচ্ছে। তুমি যদি চিন্তা করো এখানে, এই যে অ্যালকিনকে তুমি যদি এখানে নাও, এটা হচ্ছে তোমার ব্রোমিনেশন দিবে। ইলেকট্রোফাইল সংযোজন দিবে। হ্যাঁ, সো এটা আমরা যদি এরকম লিখি জাস্ট নরমালি, বাট তুমি যদি এখানে বেনজিন নাও, এবং ব্রোমিন দাও এখানে, তাহলে এখানে কিন্তু এরকম এডিশন ঘটবে না, এডিশন ঘটবে না। এখানে এডিশন না ঘটে এখানে ঘটবে সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন ঘটবে, এখানে ঘটবে সাবস্টিটিউশন। বুঝতে পারছো? জি ভাই। এখানে বেনজিনের ক্ষেত্রে তোমার যেখানে অ্যালকিন হচ্ছে এডিশন রিঅ্যাকশন দিচ্ছে, সেখানে বেনজিন কিন্তু এডিশন রিঅ্যাকশন দিচ্ছে না, বরং দিচ্ছে কি সাবস্টিটিউশন রিঅ্যাকশন, তাই না? হ্যাঁ। এবার একটা প্রশ্ন আসতেই পারে যে ভাই বেনজিন কেন এডিশন রিঅ্যাকশন দিচ্ছে না? আসতে মানে তোমার মাথায় প্রশ্ন আসতে আসতে পারে না এটা? এটার কারণটা কি বলতে পারো? জাস্ট তুমি নরমালি একটা ডিসকাশন করো আমার সাথে যে কেন এরকম, কারণটা কি হতে পারে, পসিবল রিজনটা কি হতে পারে? এটা ভাইয়া মানে এখানে তো স্থির নাই, মানে কোন কার্বনের সাথে আসলে পাই বন্ডটা আছে এটা তো স্থির নাই, এটা সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু অ্যালকিনে তো নির্দিষ্ট দুইটা কার্বনের মধ্যে আছে, তো ব্রোমিন এসে ওই নির্দিষ্ট দুইটা কার্বনের সাথে অ্যাড হবে। বাট আচ্ছা বেনজিনে তো এটা পসিবল না, নির্দিষ্ট করে কোনো আচ্ছা আচ্ছা কার্বনের সাথে পাই বন্ড নাই। আচ্ছা, এটা সুন্দর কথা বলছো যে বেনজিনের পাইবনগুলা এখানে স্থির না, কারণ এগুলো তো ডিলে করা যাচ্ছে, তাই না? তো এই কথার মধ্যে একটু ফাঁক আছে। এই মানে পাইবনগুলো স্থির না ব্যাপারটা এমন না, ব্যাপারটা হচ্ছে যখন এটা রেজোনেন্স হয়ে যায় তখন দেখা যায় যে এটা না সিঙ্গেল বন্ড না ডাবল বন্ড, এই দুইটা মাঝামাঝি একটা অবস্থান করে। বুঝতে পারছো? যেটাকে আমরা বলি হাইব্রিড স্ট্রাকচার। বুঝতে পারলাম জিনিসটা? আচ্ছা। তোমার পয়েন্টটা হচ্ছে এইটাই যে বাই বেনজিনের এই পাইবনগুলো স্থির থাকে না। কথাটা এরকম এক্স্যাক্টলি এরকম না, ব্যাপারটা হচ্ছে এখানে পাইবনগুলো যেহেতু মানে এগুলো যেহেতু ডিলোকালাইজ হয়ে যায়, ইলেকট্রনগুলো পাইবন্ডের ইলেকট্রনগুলো, দেখা যায় যে পাইবনগুলো আর পাইবন্ড থাকে না, এরা হয় না হয় সিঙ্গেল বন্ড না হয় ডাবল বন্ড, এই দুটার মাঝামাঝি একটা হাইব্রিড থাকে। হ্যাঁ, আমরা যখন রেজোনেন্স পড়বো তখন এটা দেখবো। তো আমি চলো মেইন রিজনে যাই এখানে, যে বেনজিন কি করতেছে না, বেনজিন হচ্ছে সাবস্টিটিউশন দিচ্ছে। এডিশন দিচ্ছে না। এর কারণটা কি হতে পারে? এর কারণটা হচ্ছে তুমি চিন্তা করে দেখো ভাই, আমি যদি এইখানে এই যে এইটা ধরো তুমি, এই যে এখানে ব্রোমিন অ্যাড করছি, অ্যাড করার পরে এটা কি যেই আমি প্রোডাক্টটা পাইছি সেখানে কি অ্যালকিনের কোনো প্রপার্টিস আছে আর বলো তো? না নাই। নাই। তার মানে আমি যখন এডিশন রিঅ্যাকশন করব তখন ইনিশিয়াল যে সাবস্ট্রেট থাকবে তার কেমিক্যাল প্রপার্টিসগুলো সে হারায় ফেলে, নতুন একটা কম্পাউন্ড তৈরি করে, তাই না? কেমিক্যাল রিঅ্যাকশন তো মানে তো এটা নতুন কিছু তৈরি করবে, বা কেমিক্যাল চেঞ্জ মানে তো এটাই। আর এই জন্যই তো ব্রোমিনের লাল বর্ণ এখানে অপসারিত হয়, মনে আছে বলছিলাম ক্লাসে? জি, বর্ণহীন হয়ে যায়। এক্স্যাক্টলি, কারণ এই এটা তো আর ব্রোমিন থাকে না, ব্রোমিন তো চলে যায়, তার যে ব্রোমিনের যে বন্ড ভেঙে যায়, তাই না? আচ্ছা, এইবার তুমি চিন্তা করো যদি ব্রোমিনটা এখানে অ্যাড হয় অ্যালকিনের মধ্যে, এই বেনজিনের মধ্যে, তাহলে বেনজিনের যে অ্যাকচুয়াল তার যে ইন্ডিভিজুয়াল যে প্রপার্টিসগুলো আছে সেগুলো কি থাকবে তখন এডিশন হলে? না, থাকবে না। থাকবে না। নর্মাল সেন্স ভাই, তুমি এখানে চিন্তা করো, এটা তো অ্যালকেন হয়ে গেছে রে ভাই, এটা অ্যালকেনের ডেরিভেটিভ না এটা, জি জি। অনেকটা সিঙ্গেল বন্ড চলে আসছে। তার মানে এইরকম বেনজিনটা আর বেনজিন থাকবে না, বেনজিনটা হয়ে যাবে, বেনজিনের যে নিজস্ব প্রপার্টিসগুলো আছে সেগুলো তখন ডেস্ট্রয় হয়ে যাবে। এখন বেনজিনের আমরা কি বলছিলাম, বেনজিনটা হচ্ছে আনইউজুয়াল স্টেবিলিটি, মানে বেনজিনের মধ্যে যে স্টেবিলিটি সেটা অস্বাভাবিক অ্যাবনর্মাল লেভেলের যেটা স্টেবিলিটিটা। এখন যদি ব্রোমিন অ্যাড হয় তাহলে বেনজিনের যে আনইউজুয়াল স্টেবিলিটি সেটা কি থাকবে তখন আর? থাকবে না। এই তার যে স্টেবিলিটির যে ইয়েটা, যে পাহাড়টা, সেটা কিন্তু ভেঙে যাবে তখন, ঠিক কিনা বলো? এই জন্য বেনজিন আসলে কি করে না বলো তো, এডিশন রিঅ্যাকশনকে প্রেফার করে না, বরং সে কি করে সাবস্টিটিউশনকে প্রেফার করে। কারণ সাবস্টিটিউশন হইলে একটা জিনিস চলে যাবে আবার একটা নতুন একটা জিনিস আসবে, কাজে এখানে তার অ্যারোমেটিসিটি যেটা এটা ভাঙবে না কিন্তু।
বুঝতে পারছো? বুঝতে পারছো কি বললাম? জি জি বুঝছি। আচ্ছা, তাহলে তাহলে আমি এখানে লিখব যে এডিশন হলে কি হয়, বেনজিনের অ্যারোমেটিসিটি নষ্ট হয়। আচ্ছা, এইবার একটা নতুন টার্ম এড হয়েছে এখানে, অ্যারোমেটিসিটি। এটা আমার স্লাইড ইয়েতে আমার টপিকের মধ্যে আছে অবশ্য। কইগুলো এটা? এই যে এখানেই আছে কইগুলো, এই যে এখানেই আছে, বাট আমি এখনই এটা আলোচনা করি কারণ আমার যেহেতু এখানে চলে আসছে জিনিসটা। অ্যারোমেটিসিটি, বলো তো অ্যারোমেটিসিটি কি? ভাই এখানে মানে হাকেল তত্ত্ব বলে কিছু একটা ছিল হ্যাঁ, মেডিসিতে, তো ওই বৈশিষ্ট্যটা থাকা লাগে মনে হয় এরকম কিছু। আচ্ছা, ভালো বলছো। ইন্টারের বইয়ে যেটুকু পড়ছো ওইটুকুই বলছো, ভালো বলছো। তবে এখানে এই কথাগুলো আমাদের অনেক ফাঁক আছে। আমি চাই না কোনোভাবে আমার ক্লাস করার পরে তোমার এই ফাঁকগুলো থাকুক। অ্যারোমেটিসিটি মানে হচ্ছে এই যে দেখো, বেনজিনের কি আনইউজুয়াল স্টেবিলিটি আছে না? জি আছে কি নাই বলো? হ্যাঁ আছে। আছে। কোন কারণে আছে এগুলো আমরা পরে আসতেছি। বাট বেনজিনের মধ্যে আনইউজুয়াল স্টেবিলিটি আছে। এই আনইউজুয়াল স্টেবিলিটি থাকার কারণে, মানে এই আনইউজুয়াল স্টেবিলিটিকেই বলা হচ্ছে বেনজিনের অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিক কম্পাউন্ডের অ্যারোমেটিসিটি। বুঝতে পারছো? ক্লিয়ার জিনিসটা? আচ্ছা ভাই আনইউজুয়াল স্টেবিলিটি বলতে কি বোঝাচ্ছে? তুমি চিন্তা করো, মানে বেনজিনে এই যে তুমি কিভাবে বলবো, ধরো একটা জিনিস স্টেবল, আমরা কার্বোকার্বন পড়ছি না, স্টেবিলিটি, কার্বোকার্বন স্টেবিলিটি, কার্বন স্টেবিলিটি পড়ছি না এগুলা? হ্যাঁ পড়ছি। তো এটা একটা স্টেবল বললাম। এখন ওইটা একটা কালার স্টেবল, কিন্তু বেনজিনের যে স্টেবিলিটি এটা হচ্ছে অনেক বেশি স্টেবিলিটি, যেটা আনইউজুয়াল, মানে কি, যেটা নর্মালি ইউজুয়াল না, নর্মাল স্টেবিলিটির মতো না, এটা এটা অনেক বেশি স্টেবল। বুঝতে পারছো? তাহলে তো ভাই বেনজিন কারোর সাথে বিক্রিয়া দিবে না। এই জন্য বেনজিনের ক্ষেত্রে, এই জন্য তো বেনজিনের কিছু মানে ইয়ে, বেনজিনের রিয়েকশনগুলোতে ক্যাটালাইসিস ইউজ করা হয়, বা বেনজিনের রিয়েকশনগুলো একটু ইয়ে হয়, স্পেসিফিক হয়। এই যে এখানে স্পেসিফিক হইলো না, এই যে দেখো তুমি কইগুলো, এটা এই দেখো, এটা এডিশন দিয়ে সাবস্টিটিউশন দিছে। বুঝতে পারছো? মানে বেনজিনের অ্যারোমেটিসিটি যেখানেই ডেস্ট্রয় হবে ওটা কিন্তু রিঅ্যাকশন দিবে না। তুমি ভালো পয়েন্ট ধরছো, তুমি ভালো পয়েন্ট ধরছো যে বেনজিন তার কারোর সাথে রিঅ্যাকশন দিবে না। হ্যাঁ দিবে না, তবে তার যেখানে যেখানে তার অ্যারোমেটিসিটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে ওইখানে সে রিঅ্যাকশন দিবে না। বুঝতে পারছো? আচ্ছা এখন তার জি অ্যারোমেটিসিটি বুঝছি। ঠিক থাকবে, এই কন্ডিশনে সে রিঅ্যাকশন দিবে। ওকে আচ্ছা ওকে, মানে বেনজিন অলওয়েজ সাবস্টিটিউশন রিঅ্যাকশন দিবে, এটা মাথায় ঢুকায় নাও তুমি। বেনজিনের কোনো এডিশন রিঅ্যাকশন হবে না, ঠিক আছে? বেনজিন না, বুঝছি। অল কাইন্ড অফ অ্যারোমেটিক কম্পাউন্ডে এরকম ঘটনা ঘটে। এবার যেখানে ছিলাম আমি, ওই যে অ্যারোমেটিক কম্পাউন্ডের, আমি সহজ ভাষা লিখতেছি, এখানে কোনো কমপ্লেক্স করতেছি না, যতটুকু সহজ করা যায় আর কি। অ্যারোমেটিক সিস্টেমের আনইউজুয়াল স্টেবিলিটি, এটাই হচ্ছে অ্যারোমেটিসিটি। এখন আনইউজুয়াল স্টেবিলিটি কেন, আমরা এটা একটু পরে আসতেছি, যখন বেনজিনে আমরা যাব তখনই যাবো এটা ইনশাআল্লাহ। তো এখানে আমরা মোটামুটি বুঝতে পারছি না রাফি, যে অ্যালকিন আর বেনজিনের মূল পার্থক্যগুলো কোন জায়গায়। জি বুঝছি। তো এখন কিন্তু একটা প্রশ্ন আসতে পারে এমসিকিউতে, যে বেনজিন নিচের কোন ধরনের রিঅ্যাকশন দেয়? বেনজিন দিবে কি, কোন ধরনের রিঅ্যাকশন বলতো? সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন বিক্রিয়া। এখন বলো কোন ধরনের সাবস্টিটিউশন দিবে, ইলেকট্রোফিলিক নাকি নিউক্লিওফিলিক? সাবস্টিটিউশনটা যে হবে এটা কোন ধরনের হবে? আচ্ছা যদি ইলেকট্রোফিলিক দেয় তাহলে তো মনে হয় অ্যারোমেটিসিটি মনে হয় নষ্ট হয়ে যাবে। কেন নষ্ট হবে বলো? ইলেকট্রোফিলিক মানে তো ওই পাই বন্ডের যে ইলেকট্রন গুলো আছে সেগুলোর সাথে কোনো একটা কিছু এসে যুক্ত হবে, না, তাহলে তো ওই পাই বন্ডে ইলেকট্রোফিলিক ইলেকট্রন মানে কি? ইলেকট্রোফিলিক মানে হচ্ছে ইলেকট্রোফাইল এখানে এসে সাবস্টিটিউশন ঘটাবে, এটাই হচ্ছে ইলেকট্রোফিলিক। বুঝতে পারছো?
আমরা বললাম যে এখানে আমাদের সাবস্টিটিউশন দুই রকম হওয়া পসিবল, একটা হচ্ছে ইলেকট্রোফিলিক, এটা হচ্ছে নিউক্লিওফিলিক। কোনটা ঘটবে, ইলেকট্রোফিলিক না নিউক্লিওফিলিক বলো তো? এখানে এটা ইলেকট্রোফিলিক হবে নাকি নিউক্লিওফিলিক হবে? ইলেকট্রোফিলিক করবে, কেন ইলেকট্রোফিলিক হবে বলো তো? কারণ এখানে তো ইলেকট্রনের মানে একটু বেশি পরিমাণে ইলেকট্রন আছে, এই ডেনসিটি জন্য আছে, তাই হয়তো। না? এটাই তো নাকি? তিনটা জি। পাই বন্ড আছে না, হুম হুম বাই পাই বন্ড আছে, পাই ইলেকট্রন আছে, তার মানে এখানে ইলেকট্রন ডেনসিটি বেশি। তার মানে কি এই হুম এই সিস্টেমের মধ্যে এমন একটা স্পেসিস এখানে এসে অ্যাটাক করবে যার ইলেকট্রন দরকার বা যার মধ্যে ইলেকট্রন ঘাটতি আছে, দ্যাটস মিন ইলেকট্রোফাইল সে অ্যাটাক করবে, তাই না? জি নিউক্লিওফাইল অ্যাটাক করবে না। নিউক্লিওফাইল মানে কি, যেটা পজিটিভ চার্জকে আকর্ষণ করে। তো এখানে তো পজিটিভ চার্জ নাই রে বা, এখানে তো ইলেকট্রন ডেনসিটি বেশি, তাই না? জি জি ফাইন। সো আমরা এখান থেকে একটা এমসিকিউ শিখে ফেললাম যে এখানে ঘটবে অবশ্যই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, নট নিউক্লিওফিলিক। এটা কিন্তু একটা কোয়েশ্চন এখান থেকে আসতে পারে। আর বেনজিনে এই যে অ্যালকিনে কি ঘটে, অ্যালকিনে ঘটে ইলেকট্রোফিলিক এডিশন। জি। এখানে কি ঘটবে বলতো? অ্যালকিনে কি ঘটবে, ইলেকট্রোফিলিক এডিশন, তাই না? সাবস্টিটিউশন, হ্যাঁ অ্যালকিনে এডিশন, ওইটা হলো সাবস্টিটিউশন। ইলেকট্রোফিলিক এডিশন ঘটবে। অন্য কালার দিয়ে লিখে দিই। আচ্ছা, এটা আমি সুন্দর করে এটা গুছিয়ে লিখে দিই, কারণ এটা 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 গুরুত্বপূর্ণ এমসিকিউ এটা। এখানে লিখলাম তো, আর এখানে লিখি বেনজিন, লিখছি এখানে অ্যালকিন, অ্যালকিন লিখি। ক্লিয়ার জিনিসটা? রাফি ক্লিয়ার এগুলা, নাকি কোন জি কনফিউশন জি। আছে? ওকে, তোমার সাউন্ড আজকে শোনা যাচ্ছে না, মানে একটু তুমি কি মাইক ফোন থেকে দূরে আছো নাকি? না, মেবি ওই জয়নিং এর সমস্যা হয়েছিল মনে হয় কোনো। না, ঠিক আছে, সমস্যা নেই। আমরা এটা বুঝতে পারলাম ডিটেল ডিসকাশন অ্যাবাউট অ্যারোমেটিক হাইড্রোকার্বনের অ্যারোমেটিসিটি। এইবার আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। অনেকটুকু আলোচনা হয়েই গেছে, তাও আমরা একটু যাই। আচ্ছা, এই পেজটা, আচ্ছা এখানেই আমি আলোচনা করি জিনিসটা, নাকি কি করবো বুঝতেছি না। আমি ভুল জায়গায় এটা অ্যাড করছি। আচ্ছা, এখানে আমি হ্যাঁ ডিসকাশনটা করি না, কি বলো রাফি? পরে আমরা ওইখানে এটা অ্যাড করবো না। জি এই স্লাইডটা আমি ভুল জায়গায় অ্যাড করছি। আচ্ছা, এবার অ্যারোমেটিক কম্পাউন্ডগুলা কেমন হবে, বা অ্যারোমেটিক কম্পাউন্ড কি, বা অ্যারোমেটিক কম্পাউন্ডের মধ্যে বৈশিষ্ট্যগুলো কি কি, এইটার একটা ধারণা দিছে বিজ্ঞানী হাকেল। তো হাকেল রুল যেটা, এটাই হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ডের সংজ্ঞা। বুঝতে পারছো? আমাদের অনেকেরই হাকেল রুল নিয়ে অনেক বেশি অ্যালার্জি থাকে। আমরা হাকেল রুলটা মুখস্থ করি, বাট হাকেল রুলটা অ্যাকচুয়ালি কি, বা এটার সাথে অ্যারোমেটিক কম্পাউন্ডের সম্পর্ক কি, অ্যারোমেটিক্সের সাথে সম্পর্ক কি, এগুলো নিয়ে কনসেপ্ট ম্যাক্সিমাম স্টুডেন্ট ক্লিয়ার থাকে না। তো আমি এক বাক্যে তোমাকে বললাম যে হাকেল রুল ইজ নান অ্যাবাউট বা নাথিং বাট দ্য ডেফিনেশন অফ অ্যারোমেটিক কম্পাউন্ড। বুঝতে পারছো? এটা অ্যারোমেটিক কম্পাউন্ডের ডেফিনেশন। জি তাহলে আমরা ছোটবেলা বা ইন্টারে অনেকে শিখে যে শুধুমাত্র কি শিখে যে 4n+2 সংখ্যক পাইলটন থাকবে, এটাই হচ্ছে হাকেল রুল। এটা ভুল রে ভাই, এটা ভুল।
এটা ইন্টারেও শেখায়, ইয়াতে শেখায়, এসএসসিতে শেখায়। এই যেটা যে আমি পেজটা অ্যাড করছি, এটা কিন্তু যে ক্লাইডন, CLAY সম্ভবত ক্লাইডন, এটা হচ্ছে অক্সফোর্ড প্রেস থেকে বইটা বের হয়েছে, মানে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে বইটা বের হয়েছে। এই বইয়ের সংজ্ঞা এটা, মানে বুঝো এটা হচ্ছে মোস্ট একুরেট, মানে এর থেকে বেশি একুরেট হওয়া পসিবল না। সো এইটাই আমরা চলো পড়ি, এটাই আমরা এই বইগুলো পড়ি। এখানে কি লেখা আছে দেখো, হাকিল লোটা প্লেনার fully conjugated monocyclic systems with 4n plus 2 pi electrons have a closed shell of electrons all in bonding orbitals are exceptionally stable। এই যে কথাটা বারবার বলতেছিলাম এখানে আমি, কোথায় গেল এটা, এই যে আনইউজুয়াল স্টেবিলিটি বা এক্সেপশনাল স্টেবিলিটি। এক্সেপশনাল স্টেবিলিটি, এই কথাটাই বারবার বলতেছিলাম এখানে, যে এখানে এইরকম একটা জিনিস, হ্যাঁ, এক্সেপশনাল স্টেবিলিটি, সাচ সিস্টেমস আর সেড টু বি অ্যারোমেটিক। তাহলে এই যে কতগুলা কথা বলছে, এই কথাগুলা যে সকল সিস্টেম মেনে চলবে বা যে সকল সিস্টেম এই কন্ডিশনগুলো ফিল আপ করবে, এরা হচ্ছে অ্যারোমেটিক। তাহলে চলো আমরা প্রথমগুলো একটা একটা করে লিখি, জিনিসগুলা গুছাই লিখি। কন্ডিশনস টু বি অ্যারোমেটিক, ওকে। প্রথমটা কি বলতো, প্লেনার, তাই না? যে যেই কম্পাউন্ডটা অ্যারোমেটিক হবে কিনা এই ডিসকাশনটা আমরা করব, সেই কম্পাউন্ডকে কি হতে হবে বলতো, প্লেনার হতে হবে। মানে একটা কম্পাউন্ড যদি অ্যারোমেটিক হতে হয়, তাকে প্রথমে কি হতে হবে বলতো, কি হতে হবে, প্লেনার। প্ল্যানার। এটা কেন প্লেনার হতে হবে, এটার ব্যাখ্যা আছে, আমি ব্যাখ্যা দিব, এইগুলা সবগুলো ব্যাখ্যা দিব ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে ফুললি কনজুগেটেড, ফুললি কনজুগেটেড। এখানে একটা আমি সাইড টক বলে রাখি তোমাকে। তুমি বলতে পারো ভাই, আমি এডমিশনের পরীক্ষাতে আমাকে আপনি কেন এই ইন্টারন্যাশনাল বইয়ের রেফারেন্স দিচ্ছেন? এর কারণটা হচ্ছে ভাই, আমি জানি তুমি এইচএসসির পরে এই এডমিশন দেওয়ার পরে তোমার এই কেমিস্ট্রি খুব কাজে লাগবে না, যদি না তুমি পিওর কেমিস্ট্রিতে পড়ো। হয়তো বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে গেলে কেমিস্ট্রি পড়তে হয়, হ্যাঁ, নন মেজর হিসেবে কেমিস্ট্রি পড়তে হয়, বাট ওই রকম ডিটেলস নলেজ ওই রকম পোলাপান রাখে না ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টগুলা, বা ওদের লাগে না ওই রকম, যেহেতু ওদের সাবজেক্টটা কেমিস্ট্রি না। এখন আমি তোমাকে কেন এটা পড়াই দিছি, বা এই যে ফুললি কনজুগেটেড যে সিস্টেমটা, এই ওয়ার্ডটাই বা কেন এখানে আনলাম, এর কারণটা হচ্ছে গত বছর যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা হইলো, এই পরীক্ষায় এখান থেকে একটা কোয়েশ্চেন আসছিল যে নিচের কোন কম্পাউন্ডটি অ্যারোমেটিক। এই কোশ্চনটা আমার ধারণা 99% স্টুডেন্ট দিতে পারে না, যারা একদম খুব বিস্তারিত পড়ছে এরা পারছে। কেন বলতো, কারণ এই প্রশ্নটার উত্তর করতে গেলে তোমার এই যে প্রতিটা কন্ডিশন আছে না, প্লেনার, তারপরে কনজুগেটেড, এই দুইটা জিনিস মানতে হইতো। আর কনজুগেটেড জিনিসটা আমাদের এইচএসসি এডমিশনে কোথাও পড়ানো হয় নাই, অ্যাটলিস্ট আমি পড়ি নাই কোথাও। বুঝতে পারছো কি বললাম? অর্থাৎ তোমার জি। এডমিশনে, ভালো ভালো ইউনিভার্সিটিগুলোর এডমিশনে তোমার এমন কিছু কোয়েশ্চন দিবে যেখানে তুমি শুধুমাত্র 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন আছে এই কনসেপ্ট দিয়ে তুমি আনসার করতে পারবা না। আমি পসিবল হলে তোমাকে আজকে এক্সাম্পলটা দেখাবো ক্লাসে। মানে এমন কিছু এক্সাম্পল তোমাকে দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় বা সাস্ট বা ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে এমন কিছু এক্সাম্পল তোমাকে দিবে যেখানে তুমি এই যে ছোটবেলার যে কনসেপ্টটা, এটা দিয়ে তুমি আর আনসার করতে পারবে না। তখন তোমার এই ইন্টারন্যাশনাল যে কনসেপ্টগুলো, এগুলো তোমাকে কাজে লাগবে। এটা গত বছর আসে দেখে আমি এখানে ক্লাস ইন্ট্রোডিউস করছি, আদারওয়াইজ এটা করতাম না আমি। আচ্ছা, খুব সহজ, এটা একদম সহজ জিনিস, মানে টিচাররা যে কেন পড়ে না জানি না আমি। মনোসাইক্লিক সিস্টেমস উইথ 4n+2 পাই ইলেকট্রনস।
যেখানে n এর ভ্যালু হচ্ছে 0, 1, 2, 3 ইত্যাদি হতে পারে। আর nটা হচ্ছে নাম্বার অফ হচ্ছে তোমার ডিজেনারেট মলিকুলার অরবিটাল। ওইটা তোমার লাগবে না এখানে। এই মলিকুলার অরবিটালটা তোমাদের লেভেলের সম্ভবত নাই। 3টা কন্ডিশন গেল। এরপরে আর এই 3টাই মেজর আমাদের এখানে। প্ল্যানার হতে হবে, এই যেখানে হচ্ছে তোমার প্ল্যানার হতে হবে, ফুললি কনজুগেটেড মনোসাইক্লিক সিস্টেম উইথ 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন, আর ক্লোজ শেল অফ ইলেকট্রনস। এই ক্লোজ শেল অফ ইলেকট্রন মানে কি? যেখানে হতে হবে সাইক্লিক, প্ল্যানার এবং সাইক্লিক হতে হবে কম্পাউন্ডটাকে, প্ল্যানার সাইক্লিক হতে হবে। কারণ ক্লোজ শেল অফ ইলেকট্রন এখন কখন পসিবল? যখন এই কম্পাউন্ডার সাইক্লিক হবে তখন, তাই না? রাফি ঠিক কিনা বলো? হ্যালো। জি ভাইয়া। মানে এখানে ক্লোজ শেল অফ ইলেকট্রন কখন পসিবল? যদি কম্পাউন্ডার সাইক্লিক হয়, তাই না? জি। ওকে, ইন বন্ডিং অরবিটালস এন্ড আর এক্সেপশনাল স্টেবল। ওকে, তো এই রকম কন্ডিশন যারা ফুলফিল করবে এরা হচ্ছে অ্যারোমেটিক। চলো আমরা একটা একটা আলোচনা করি। এখানে প্রথম কথা হইতেছে যে আমার যদি কম্পাউন্ডটা প্ল্যানার হয় এবং সাইক্লিক হয় তাহলে এটা হচ্ছে অ্যারোমেটিক। মানে অ্যারোমেটিক কিনা এটা টেস্ট করার প্রথম কন্ডিশন হচ্ছে আমাদের প্ল্যানার হইতে হবে। এরপর এটা হচ্ছে ফুললি কনজুগেটেড, এরপর এটা হচ্ছে মনোসাইক্লিক কম্পাউন্ড উইথ 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন। এখন এখানে একটা জিনিস চিন্তা করে দেখো, এই প্ল্যানার হতে হবে কেন? মানে প্ল্যানার না হলে সমস্যা কি হইতো? প্ল্যানার মানে এখানে কি আপনি 2D বোঝাচ্ছেন না? না, প্ল্যানার বলতে বোঝাচ্ছে এটা একটা তলে থাকবে, সেম প্লেনে থাকবে। আচ্ছা। এটা একটু বোঝাতে আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। আমি যখন বেঞ্জিনের স্ট্রাকচার দেখাবো একটু পরে তখন বুঝতে পারবো এটা। প্লেনার হয় প্লেনার, এইটা আমরা একটু পরে আনসার দিচ্ছি। এর আগে আমরা আসি কনজুগেশনে। কনজুগেশন মানে কি? কনজুগেশনের মিনিংটা কি? এটা হচ্ছে কন্টিনিউয়াস, আমি যে সংজ্ঞাটা লিখে দিচ্ছি পরে এটা আমি ব্যাখ্যা করতেছি। continuous overlap continuous overlap of p orbitals. Continuous overlap of p orbital of the pi bond. Continuous overlap of p orbital of the pi bond. মানে পাই বন্ডের যেই পি অরবিটাল থাকবে আনহাইব্রিডাইজড সেইটার কন্টিনিউয়াস ওভারল্যাপটাই হচ্ছে কনজুগেশন। চলো আমি এটা আস্তে আস্তে আলোচনা করি, তারপর আমরা প্লেনারটা কেন এটা আমরা আলোচনা করব। এটার জন্য আমরা যাবো এখানে, আমাদের এই পেজে চলে যাই আমরা। আমাদের বেনজিনটা হচ্ছে বেসিক্যালি এইরকম, একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, চারটা কার্বন, পাঁচটা কার্বন, ছয়টা কার্বন। সো এখানে কি থাকে? এরকম থাকে বন্ড, একটা দুইটা, এক দুই, হাইড্রোজেন, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন, দুই দুই তিন চার, এক দুই, এক দুই তিন চার, দুই তিন চার। হ্যাঁ ঠিক আছে। এইবার তুমি একটু লক্ষ্য করে দেখো ভাই, তুমি আমাকে বলো যে এই কার্বনটা কোন হাইব্রিডাইজ, sp2, sp3 নাকি sp4? sp4 তো নাই, মানে sp2। sp2। গুড। বলো তো sp2 হলে কার্বনের সবগুলা পি অরবিটাল কি এখানে হাইব্রিডাইজেশন ইনভলভড? না, সবগুলো না। না। কয়টা ইনভলভ? দুইটা। তার মানে একটা কি দুইটা। আছে? আনহাইব্রিডাইজ আছে। জি। এটা কি আনহাইব্রিডাইজ আছে না? হ্যাঁ হ্যাঁ। আনহাইব্রিডাইজ আছে। তো এইবার বুঝতে পারলাম এখানে একটা আনহাইব্রিডাইজ পি অরবিটাল আছে। পি অরবিটাল আছে। এবার এক কাজ করি, আমি বেনজিনটাকে এইভাবে না খেয়ে আমি
এটা ফ্ল্যাট আকারে আঁকি, তাহলে আমাদের জিনিসটা বোঝানো মেবি সহজ হবে। আচ্ছা, এইবার তুমি চিন্তা করে দেখো, এটা প্রত্যেকটা কোন একটা কার্বন না, এগুলো একটা কার্বন, তাই তো? জি। তাহলে প্রত্যেকটা কার্বনে একটা করে কি আছে বলতো? আনহাইব্রিডাস পি অরবিটাল আছে। ওকে, 1 2 3 4 5 6টা আছে। তো এখন দেখা যায় যে এই প্রত্যেকটা আনহাইব্রিডাস পি অরবিটালগুলা এরা সেম প্লেনে থাকে। ওকে, মানে এটা যদি পিএক্স হয় এটাও পিএক্স হবে, এটা যদি পিএক্স হয় এটাও পিএক্স, মানে সবগুলা একই প্লেনে থাকবে। বুঝতে পারছো? আচ্ছা। এটা কারণটা আমরা পরে ব্যাখ্যা করতেছি। তো দেখা যায় যে এই আনহাইব্রিডাস যেগুলা এরা হচ্ছে পাশাপাশি এরকম ওভারল্যাপ করে, এরকম ওভারল্যাপ করে, ওভারল্যাপ করে। এখানে ওভারল্যাপ করে এরা কি করে বলতো? একটা পাই অরবিটাল বা পাই ইলেকট্রন সিস্টেম তৈরি করে। তৈরি করে এই কথাটা কি ধরতে পারছো রাফি? আমাদের যে পাই এ অরবিটাল যে তৈরি হয় এটার প্রসেস কি? এটা না যে আনহাইব্রিডাস পি অরবিটালগুলো পাশাপাশি ওভারল্যাপ করে। জি। তার মানে এই যে আনহাইব্রিডাস পি অরবিটালগুলো পাশাপাশি ওভারল্যাপ করছে, এই ওভারল্যাপের কারণে কিন্তু এই যে ডাবল বন্ড, এই যে ডাবল বন্ড, এই ডাবল বন্ডগুলো তৈরি হয়। বুঝতে পারলাম? হ্যাঁ। ওকে ফাইন। এটা কি আগে জানতা? কোনটা ভাইয়া? এই যে এই পাই ডাবল বন্ডগুলো কিভাবে আসে এখানে? না, জানতাম। আচ্ছা, এটা জানার দরকার আছে ভাই, আমি হুদাই তোমাকে এটা জানাইতেছি না, একটু পরে বুঝতে পারবা। এই যে পাই ইলেকট্রন অরবিট সিস্টেম তৈরি হয়, মানে এখানে তো পাই বন্ড তৈরি হয়েছে না, এই পাই বন্ডগুলো হ্যাঁ। দেখা যায় যে এই যে পাই অরবিটাল সিস্টেম বা পাই ইলেকট্রন সিস্টেম এখানে এরা এরকম ঘুরে, কি করে বলতো? ঘুরে। এটাই হচ্ছে সঞ্চারণশীল পাই ইলেকট্রন। কথা বুঝতে পারলাম? বুঝতে পার বুঝতে পারলাম? আচ্ছা, নিজের অরবিটাল কিভাবে আরেকটা কার্বনের মধ্যে চলে যাবে তার? বুঝি নাই। মানে এখানে ঘুরে বলতে আপনি কি বুঝাচ্ছেন যে মনে করেন পিএক্স টা হলো এখানে আনহাইব্রিডাইজ ছিল, তাহলে কি আমার একটা কার্বনের যে পিএক্স আন হ্যালো, হ্যালো। হ্যালো ভাইয়া, জি ভাইয়া বলো। আমি বলতেছিলাম যে একটা কার্বনের যদি পিএক্স এখানে হাইব্রিডাইজ না হয় তাহলে এটা আবার অন্যটার মধ্যে কিভাবে চলে যাচ্ছে ঘুরে বলতে? এটা শুনো, তোমার এই সবগুলা পিএক্স তো ভাই এরা পাশাপাশি ওভারল্যাপ করছে না, ওভারল্যাপ করে এরা একটা পাশাপাশি একটা মানে পাই ইলেকট্রন পাই অরবিটাল তৈরি করছে না। হ্যাঁ, হ্যাঁ। ওই অরবিটালের মধ্যে কিন্তু এই প্রতিটা কার্বনের যে ইলেকট্রনগুলো চলে যায়। বুঝতে পারছো এবার? আচ্ছা। এভাবে কিন্তু এটা একটা জাল তৈরি করে, বুঝছো? এটা নেটওয়ার্ক তৈরি করে এখানে, এইভাবে তারা ঘুরতে থাকে। বুঝতে পারছো জিনিসটা? জি, বুঝছি। এখানে এই অরবিটাল ইলেকট্রন যে এটা নিয়ে নিচ্ছে এমন না, এখানে সবগুলোই ঘুরতেছে কিন্তু এইভাবে, কারণ এরা তো আর একা নাই। এমন না যে এটা না এটা যে সেপারেট আছে এমন না তো, এটা তো সেপারেট নাই ভাই, এটা সবার সাথে কিন্তু এরকম এটা বন্ডেড হয়ে গেছে না। হুম, হুম। এই জন্য এটা তো আর কারোর ইলেকট্রন একা নাই এখানে, সবাই এখানে সবার ইলেকট্রন সবার, এরকম বলতে পারো তুমি। আচ্ছা, এগুলা ভিতর থেকে না না পড়লে এগুলা বুঝতেই পারবে না জিনিসগুলা। এইবার এইবার পাই ইলেকট্রন সিস্টেম যখন তৈরি করলো, তখন ওই পাই ইলেকট্রনগুলা, এই পাই বন্ডের যে ইলেকট্রনগুলা এরা হচ্ছে এই তোমার সিস্টেমে এরা ডিলোকালাইজ হয় বা রেজোনেন্স হয়। তো যখন তোমার ডিলোকালাইজ হয় তখন যে জিনিসটা হয়, এখানে যে টোটাল এনার্জি কিন্তু মিনিমাইজ হয়ে যায়, এনার্জি মিনিমাইজ হয়ে যায়। বুঝতে পারছো? আর এনার্জি যত কমবে সিস্টেমটার স্টেবিলিটি তত বেশি বাড়বে। কথা বুঝতে পারলাম? বুঝছি। আমি আবার বলতেছি তোমাকে, এটা তুমি হয়তো ধরতে পারো না জিনিসটা। পাই ইলেকট্রন সিস্টেম তৈরি হয়, পাই ইলেকট্রন ডিলোকালাইজ হয়, পাই ইলেকট্রন ডিলোকালাইজ হয়, ডিলোকালাইজ হয় এবং স্টেবিলিটি গেইন করে।
আচ্ছা, এনার্জি কমে স্টেবিলিটি বাড়ে। আমি এটা বলতেছি, দাঁড়াও। এনার্জি কমে স্টেবিলিটি বাড়ে। এখন তুমি তো এই পর্যন্ত বুঝতে পারছো না, এই যে পাই ইলেকট্রন তৈরি হয়, এই পর্যন্ত বুঝতে পারছো না সিস্টেমটা তৈরি হয়ে যে, এরপর থেকে হয়তো সমস্যা তোমার। এইবার তুমি আমাকে একটা জিনিস বলো, তোমার এখানে একটা পাই বন্ড আছে, এখানে একটা পাই বন্ড আছে, এখানে পাই ইলেকট্রন আছে, এখানে পাই ইলেকট্রন আছে। এখন এরা যদি লোকালাইজ থাকে, লোকালাইজ মানে কি, এটা জায়গায় স্থির আছে তারা, কেমন, একটা জায়গায় স্থির আছে ধরো সাপোজ। এখন যদি এটা জায়গায় স্থির থাকে তারা, তাহলে এদের মধ্যে রিপালশনটা বেশি হবে না কম হবে? কম হবে না, বেশি হবে না? রাফি শুনতে পাচ্ছ? অ্যাটমিক রিপালশন মানে ইয়ে বুঝাচ্ছেন যে বিকর্ষণ? তোমাকে আমি এটা অ্যানালজি দেই, বলো কি বলতে চাইলা? অ্যাটমিক রিপালশন বলতে কি আপনি বিকর্ষণ বুঝাচ্ছেন? আচ্ছা, আমি আবার বলি, তুমি হয়তো পয়েন্টটা ধরতে পারো নাই। ধরো না, দুইটা দুষ্ট লোক আছে তোমার এখানে, একটা রুমের মধ্যে দুইটা দুষ্ট লোক আছে। এটা রুম না, ধরো একটা রুমের মধ্যে এরা পাশাপাশি দুজন বসে আছে দুষ্ট লোক। এখন এরা অনেক মারামারি করে, তো এদেরকে তুমি যদি পাশাপাশি বসে রাখো, মারামারি কমবে না বাড়বে? বাড়বে। রাদার তুমি যদি এক কাজ করো, এদেরকে পাশাপাশি না বসায় তুমি বললা যে তুমি দুজন সারা রুমের যে কোনো জায়গায় বসতে পারো, তার মানে কি, এটা এখানে বসতে পারবে আর এটা চাইলে এখানে বসতে পারবে। মারামারি তো করতে চায় না এরা, তাই না? হ্যাঁ হ্যাঁ। তার মানে তুমি যদি এদেরকে বেশি জায়গার মধ্যে ছেড়ে দাও, তাহলে মারামারি করার সম্ভাবনা কিন্তু কমে আসতেছে। আচ্ছা, বুঝতে তার পারছি। মানে এদের মধ্যে স্টেবিলিটি বেড়ে যাবে। ঠিক এইভাবে জিনিসটা, তুমি যদি জি। ইলেকট্রনগুলোকে একটা জায়গায় লোকালাইজ করে দাও, মানে একটা জায়গায় এদেরকে স্থির করে দাও, তখন এদের মধ্যে রিপালশন হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। ওকে, আর এখন যদি এদেরকে তুমি যদি একটা জায়গায় লোকালাইজ না করে, এরকম যদি একটা সিস্টেম থাকে এখানে পাই ইলেকট্রন সিস্টেম, যেখানে এই ইলেকট্রনগুলো ডিলোকালাইজ হতে পারবে, মানে এরা মানে ছড়িয়ে পড়তে পারবে আর কি, বুঝতে পারো, ছড়িয়ে পড়তে পারবে, ঘুরতে পারবে, ওই অবস্থায় কিন্তু এদের রিপালশনটা কমবে না বাড়বে বলো? কমে যাবে। কমে যাবে ভাই, নরমাল বেশি জায়গার মধ্যে ঘুরতেছে না, কমে যাবে রিপালশনটা। যদি রিপালশন কমে যায়, রিপালশন এক ধরনের ফোর্স, যদি ফোর্সটা কমে যায়, ফোর্স যদি কমে যায়, তাহলে এনার্জি কমবে না বাড়বে বলো তো? এনার্জি কমবে ভাই, এনার্জি কমবে না? ডাব্লিউ ইজিক্যাল টু কি, এফ এস কস থিটা না? জি, আচ্ছা, এনার্জি কমবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো? এবার দেখছো কত কিছু কানেক্টেড, এগুলা এগুলো সবগুলো চিন্তার ব্যাপার, বুঝতে পারছো? এই যে আমি যে এই যে তোমাকে পড়াই দিচ্ছি, এটা কিন্তু আমার কোথাও বইয়ে কোথাও লেখা নাই, এগুলো হচ্ছে চিন্তা, থিঙ্কিং করতে, ডেভেলপ করতে হয় এই জিনিসগুলা। ডাব্লিউ হচ্ছে কাজ, কাজ মানে হচ্ছে এনার্জি। এখন যদি ফোর্স কমে তাহলে কাজ কমবে, কাজ কমলে এনার্জি কমবে, সিম্পল। এখন যদি ফোর্স কমে এনার্জি কমবে, আর এনার্জি যত বেশি কমবে স্টেবিলিটি তত বেশি বাড়বে। জি, বুঝতে পারছি। বাড়বে, এই হচ্ছে তোমার মূল ঘটনাটা। এইবার কি তোমার কয়েকটা জিনিস উত্তর তুমি পাইছো যে কেন কনজুগেশন দরকার হয়? এই যে জি। পাশাপাশি পাশাপাশি পি অরবিটাল গুলার কন্টিনিউয়াস ওভারল্যাপ, এটাই হচ্ছে কনজুগেশন, যেটা আমরা এখানে পড়তেছিলাম। এবার হচ্ছে কনজুগেশনটা কেন দরকার হয়, ফুললি কনজুগেশনটা জি, বুঝতে পারছি। বলো তো, কনজুগেশনটা কেন দরকার হয়? নিজের ভাষায় 2 লাইন সামারাইজ করো। এক কথায় বলতে গেলে ভাই, যাতে এদের মধ্যে যে এই সঞ্চারশীল ইলেকট্রন গুলো চলাচল করতেছে, এই এক্স্যাক্টলি, জিনিসটা যাতে স্টেবিলিটি বাড়তে থাকে। পারে, তাই তো? হ্যাঁ। ফাইন, গুড, ভেরি গুড। এইবার বলো, এইবার বলো প্ল্যানার কেন দরকার? প্ল্যানার কেন দরকার? যদি প্ল্যানার না হয় তাহলে সমস্যাটা কি হবে? রাফি, তুমি দেখি তোমার বাসায় চিন্তা করে একটা কথা বলো তো, তোমাকে 30 সেকেন্ড সময় দিলাম। Why the planar structure is needed to gain the stability or to to form the conjugated double bond? তো তোমার তুমি চিন্তা করো, যদি এখানে প্ল্যানার না হয় তাহলে কি হবে? সামহাও দেখা যাবে এটা হচ্ছে px, দেখা যাবে এটা হচ্ছে pz, এটা তো একই প্লেনে নাই, তাই না? হ্যাঁ। তো যদি একই প্লেন না থাকে তাহলে px আর pz এর কি ওভারল্যাপ পসিবল? এরকম পাশাপাশি ওভারল্যাপ পসিবল? পসিবল না, ওভার পসিবল না তো ভাই, এটা তো px একদিকে আর pz আরেকদিকে না। আচ্ছা। এখন যদি প্ল্যানার হয় তাহলে এই সবগুলা অরবিটালে কি হবে, একটা প্লেনে থাকবে না, তখন এদের পাশাপাশি কন্টিনিউয়াস ওভারল্যাপটা পসিবল হবে, বুঝতে পারছো? এই জন্য আসলে প্ল্যানার দরকার হয়। তো এই হচ্ছে কারণ, দেখছো, মানে একটা লাইন এখানে তুমি লিখবা,
অথচ এটা ব্যাখ্যা থাকবে না এমন হতে পারে না। এই প্রতিটা লাইনে লাইনে পরতে পরতে ব্যাখ্যা আছে এগুলা। আর সাইক্লিকটাও দরকার হয়। এটা আর ব্যাখ্যা না করি, এটা আসলে তুমি চিন্তা করলে বুঝতে পারবা। সো আমরা দুইটা পয়েন্ট ডিসকাস করলাম এখানে, যে প্লেনার কেন দরকার হয় আর ফুললি কনজুগেশন কেন প্রয়োজন হয়। এই ফুললি কনজুগেশন না হলে কিন্তু তোমার এটা কোনোদিন অ্যারোমেটিক হবে না। কারণ অ্যারোমেটিক অন্যান্য কম্পাউন্ড থেকে পার্থক্যটা কোন জায়গায় বলতো? কারণ অ্যারোমেটিক কম্পাউন্ডের স্টেবিলিটি অনেক বেশি অ্যাবনর্মাল লেভেলে, তাই না? আর এই জি অ্যাবনর্মাল লেভেলের স্টেবিলিটি গেইন করতে হলে অবশ্যই তোমার কনজুগেশন থাকতে হবে, তাই না? কনজুগেশন ছাড়া হ্যাঁ কিন্তু ওই অ্যাবনর্মাল স্টেবিলিটি গেইন করতে পারবে না। এইবার তুমি একটা কথা বলো তো, যে কেন এলকিনটা বেনজিন থেকে পার্থক্য, মানে কেন এলকিনের স্টেবিলিটি বেনজিন থেকে কম? কারণ এলকিনের মধ্যে এরকম কনজুগেশন পসিবল হয় না। হয় কি? জি না, এরকম হয় কনজুগেশন না। নাই। এলকিনের মধ্যে এরকম কনজুগেশন হয় না দেখে এরকম ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রন পসিবল হয় না। জি, এজন্য স্টেবিলিটি নাই। হ্যাঁ, ডিলোকালাইজ কথাটার মিনিং বুঝতে পারছো? আমি কিন্তু অনার্স ফার্স্ট ইয়ারে এই জিনিসটা বুঝতে অনেক টাইম লাগছে আমার। ডিলোকালাইজেশন বুঝতে পারছো? জাস্ট ইলেকট্রন জি ডিলোকালাইজ হবে, একটা জায়গায় থাকবে না, মানে ছড়িয়ে পড়বে, দ্যাটস ইট, এটাই। এইবার আমাদের দুইটা পয়েন্ট গেল, আমাদের এইবার চল তিন নম্বর পয়েন্টটা, মনোসাইক্লিক কম্পাউন্ড উইথ 4n+2 পাই ইলেকট্রনস। তো দেখা গেছে যে কম্পাউন্ড যেগুলা অ্যারোমেটিক হয় এদের মধ্যে এই 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে আর কি। এখানে এন এর মানটা 0 1 2 3 এরকম এরকম পূর্ণ সংখ্যা হয়। ওকে, মনোসাইক্লিক মানে কি বলতো? সাইকেল একটা থাকবে, মানে একটা সাইকেল থাকবে, তাই না? এখানে কনফিউশন আছে, অনেক কনফিউশন আছে, আমি একটু পরে আলোচনা করতেছি। মনোসাইক্লিকটা এখানে একটা কনফিউশন আছে, এটা মানে হচ্ছে একটা সাইকেল, কিন্তু দুইটা সাইকেল যদি থাকে তার মানে কি এরা অ্যারোমেটিক হবে না? হ্যাঁ, এই যে দুইটা সাইকেলের জন্য ন্যাপথলিন তো দুইটা নেপথলিন সাইকেল। আছে, অ্যানথ্রাসিন তিনটা, তাই না? তাহলে এগুলো কি অ্যারোমেটিক না? অবশ্যই অ্যারোমেটিক, তাই না? হ্যাঁ, তাহলে পার্থক্যটা কি এখানে? জি কি বলছে তাইলে? বই কি ভুল লেখলো? না, ভুল না। লেখে নাই। এর ভিতরে অনেক অনেক অন্য কিছু আছে না? থাকতে পারে তো। তো আমরা ওইটা কি আছে দেখি। এখানে প্রথম কথা হইতেছে এটা বোঝার কিছু নাই, আর 4n+2 পাই ইলেকট্রন এটা বোঝার কিছু নাই, এটা ছোটবেলা থেকে পড়ে আসতেছো, এটা আমি ব্যাখ্যা না করি। মনোসাইক্লিক জিনিসটা কি? এখানে হইতেছে যে আমাদের অ্যারোমেটিক কম্পাউন্ডের একদম বেসিক ইউনিটটা কি বলতো? বেনজিন না? জি বেনজিন। এখন বেনজিনের মতো যদি আরেকটা সাইকেল থাকে লাইক ন্যাপথালিন, তুমি চিন্তা করে দেখো, ন্যাপথালিন, আরে লেখা, এই জন্য আমি বাংলা লিখি না ভাই, লেখাটা কেমন হয়ে যায়। নেফথালিন না নেপথালিন? নেফথালিন যাই, নেফথালিন। এই নেফথালিনে দেখো দুইটা সাইকেল আছে না? জি তাহলে এটা কি অ্যারোমেটিক কিনা? অবশ্যই অ্যারোমেটিক। কাহিনীটা কি? কাহিনীটা হইতেছে আমাদের অ্যারোমেটিক কম্পাউন্ডের বেসিক একদম ইউনিট হচ্ছে বেনজিন। এখন বেনজিনের মতো অন্যান্য যে রিংগুলা, এরা কিন্তু এদেরকে আমরা ভিন্ন সাইকেল হিসেবে চিন্তা করব না। এই যে নেফথালিন যেটা, এটা হচ্ছে ফিউজড বেনজিন। ফিউজড রিং না বলতো? যে দুইটা বেনজিন রিং একসাথে ফিউজড, একসাথে কাছাকাছি, মানে দুইটা বেনজিন রিং একসাথে জয়েন হয়ে এটা তৈরি করছে না? হ্যাঁ ঠিক কিনা বলো? জি ভাই। আর সহজ ভাষায় লিখি আমি এখানে, দুইটা বেনজিন রিং মানে কি বলবো, টু বেনজিন রিং joined together, সো ন্যাফথালিনকে আমরা চাইলে এভাবে ট্রিট করতে পারি যে দুইটা বেনজিনের কি বলতো সমষ্টি এখানে, তাই না? জি তাহলে দুইটা বেনজিন যদি এখানে সমষ্টি হয় তাহলে এটা কি দুইটা ভিন্ন সাইকেল হবে বলতো? না। দুইটা সাইকেল তো হ্যাঁ বুঝলাম, বাট এটা তো একই সিমেট্রিক না, দুইটাই রিং সেম সিমেট্রিক না। হুম হুম এই জন্য এইখানে এইরকম জিনিস যেগুলা এরা হচ্ছে তোমার অ্যারোমেটিক হয়। বাট এখানে বেনজিন রিং আছে, পাশাপাশি তোমার আরেকটা ভিন্ন রিং দল এখানে আছে এরকম, এটা কিন্তু অ্যারোমেটিক হবে না। বুঝতে পারছো জি বুঝতে পারছি। না? জিনিসটা বুঝো নাই? হ্যাঁ বুঝতে পারছি। ওকে ভাই, সো এখানে মনোসাইক্লিক নিয়ে যাতে কোনো কনফিউশন না হয় আর কি।
সো আমরা আল্লাহর রহমতে এইটাও আমরা ক্লিয়ার করলাম। তাহলে আমাদের অ্যারোমেটিক কিনা এই জিনিসটা টেস্ট করতে হলে আমাদেরকে প্রথমেই দেখতে হবে কম্পাউন্ডটা প্ল্যানার কিনা। যদি প্ল্যানার হয় তাহলে চেক করতে হবে এটা ফুললি কনজুগেশন আছে কিনা। আর ফুললি কনজুগেশন আছে থাকার পরে আমাকে দেখতে হবে এখানে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন আছে কিনা। এই এটা সিকোয়েন্সে বুঝতে পারছো রাফি? জি। এটা কিন্তু খুব বিগ ডিল না, হ্যাঁ, এটা তোমার প্র্যাকটিস করলে কবে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এইবার এখানে আরেকটা ছোট্ট পয়েন্ট তোমাকে আমি বলে দিই, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি যেটা গত বছর প্রশ্ন আসছিল, এখানে মেন ট্রিক্সটা ছিল আমি তোকে বলি, সেটা হচ্ছে বলো তো কনজুগেশন হওয়ার জন্য কার্বনের হাইব্রিডাইজেশন মাস্ট বি কি হতে হবে? কনজুগেশন হওয়ার জন্য কার্বনের হাইব্রিডাইজেশন কি হতে হবে? sp2 কনজুগেশন হওয়ার জন্য কার্বনের হাইব্রিডাইজেশন মাস্ট বি কি হতে হবে, sp2 নাকি sp3? হ্যালো রাফি, কি নেটওয়ার্কে আসো? হ্যালো হ্যালো রাফি, কি আমার কথা শুনতে পাচ্ছ? আমাকে একটা মেসেজ দাও হোয়াটসঅ্যাপে যদি আমাকে শুনে থাকো। রাফি, আমার কথা শোনা যাচ্ছে? হোয়াটসঅ্যাপে মেসেজ দাও আমাকে একটা। যদি শোনা যায় তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও একটা। সম্ভবত শোনা যাচ্ছে না। রাফি? হ্যালো ভাইয়া। হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ এবার ঠিক আছে। বললাম যে কনজুগেশন হওয়ার জন্য কার্বনের হাইব্রিডাইজেশন মাস্ট বি কি হতে হবে? sp2 sp2। কেন কেন ওই বলো? যে একটা হলো পি অরবিটাল কি বলে আনহাইব্রিডাইজ থাকবে তাই না? সংকরিত হবে না। এক্স্যাক্টলি, হ্যাঁ। কারণ sp2 হলেই তো তোমার একটা আনহাইব্রিডাইজ থাকবে, তখনই এই কন্টিনিউয়াস ওভারল্যাপ পসিবল, আর তখনই কনজুগেশন পসিবল, তাই না? sp3 হলে হ্যাঁ। কিন্তু আর কোনো আনহাইব্রিডাইজ পি থাকবে না। কাজেই একটা কথা মনে রাখবা যে অ্যারোমেটিক যদি হতে হয় তাহলে কার্বনগুলাকে হতে হবে sp2। এটা বুঝতে পারবা? বুঝতে পারছি। এইটা কিন্তু আমাদেরকে হিমেল বাই ক্লাসে আমরা শিখছিলাম ইন্টারে থাকতে, বাট তখন ওটা মিনিংটা বুঝি নাই। ওটা মিনিংটা কিন্তু উনি তো এত কিছু আর ডিটেলসে পড়ায় নাই, তো উনি কিন্তু এটা ক্লাসে বলে নাই যে কেন sp2 হতে হবে। তো তোমাকে আজকে আমি এটা রিভিল করলাম জিনিসটা। আর ওই আচ্ছা, যেটা বলতেছিলাম যে ঢাকা ইউনিভার্সিটির ওই প্রশ্ন কি ছিল যে একটা কার্বন sp3 ছিল, ওই কার্বনটা sp3 হওয়ার কারণে এখানে কোনো কনজুগেশন ছিল না, তাই এখানে এটা অ্যারোমেটিক হয় নাই। সো আমরা এখানে লিখব যে কনজুগেশন হওয়ার জন্য কার্বনের, আচ্ছা দাঁড়াও, মানে ভাই সাইকেলের ভিতর থাকা সবগুলোর sp2 হইতে হবে। এক্স্যাক্টলি। স্লাইডটা কি বেশি ওভারলোড হয়ে যাচ্ছে, মানে বেশি হিজিবিজি হয়ে যাচ্ছে? রাফি, না ভাই ঠিকই আছে। পরে যদি পরে বুঝতে পারবে নাকি বলো? হ্যাঁ হ্যাঁ পারবো। আচ্ছা তাহলে এটাই ঠিক আছে। যদি পরবর্তীতে না পড়ে বুঝো, তাহলে পরে যদি না বুঝো তাহলে তো এটার কোনো মিনিং নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহর রহমতে আমরা এই পার্টটুকু শেষ করলাম, অ্যারোমেটিসিটি শেষ করলাম, অ্যারোমেটিক হাইড্রোকার্বনের ডিটেইলস ডিসকাশন শেষ করলাম। এবার হচ্ছে এক্সাম্পল দেখি চলো আমরা কয়েকটা, তাহলে আমাদের এখান থেকে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমি এক্সাম্পলগুলো একটু বই থেকে নেই। আচ্ছা এখানে একটা কথা আমাদের বাকি আছে, ওই যে এই পেজটাতে বাকি আছে কথাটা, এটা দরকার আছে। সেটা হচ্ছে যদি 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন না থাকে যদি 4n সংখ্যক ইলেকট্রন থাকে, বুঝো জিনিসটা,
4n প্লাস 2 সংখ্যক পাই ইলেকট্রন নাই, বাট 4n সংখ্যক পাই ইলেকট্রন আছে, তখন সেটা কি হবে বলতো? সেটা হবে অ্যান্টি অ্যারোমেটিক। বুঝতে পারছো? নোট লিখে দিই আমি একটা জিনিস। হ্যাঁ, বুঝতে পারছি। 4n প্লাস 2 পাই ইলেকট্রন থাকলে আচ্ছা অ্যারোমেটিক। ফোরেন আরে আর যদি নো পাই ইলেকট্রন থাকে 0, নন অ্যারোমেটিকটা এইভাবে বলা ঠিক না। নন অ্যারোমেটিকের কথাটা এইভাবে বলা ঠিক না। আমি তোমাকে একটু একটা একটা মিনিট সময় দাও আমাকে। অ্যারোমেটিকের সমস্ত কন্ডিশন মেনে চলবে, এরপরে যদি মেনে চলার পরে এই জায়গায় আসার পরে যদি 4n প্লাস 2 সংখ্যক পাই ইলেকট্রন না থেকে যদি 4n সংখ্যক ইলেকট্রন থাকে, তবেই সেটা কি বলতো? অ্যান্টি অ্যারোমেটিক। এবার কথা কি বুঝতে পারছো? জি, বুঝতে পারছি। মানে অ্যারোমেটিকের সমস্ত কন্ডিশন মেনে চলবে। এই যে 1 নাম্বার কন্ডিশন, 2 নাম্বার কন্ডিশন এটা মেনে চলবে। 3 নম্বর কন্ডিশন আসার পরে যদি 4n প্লাস 2 সংখ্যক ইলেকট্রন থাকে, তাহলে সেটা হচ্ছে অ্যারোমেটিক। আর যদি না থেকে 4n সংখ্যক পাই ইলেকট্রন থাকে, সেটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। ক্লিয়ার জিনিসটা? জি, আচ্ছা, এবং যদি এই 3টা কন্ডিশনের যে কোনো একটা যদি তোমার ইয়ে করে মানে মিট না করে বা ইন্টারসেক্ট না করে, তাহলে সেটা হবে অ্যান্টি নন অ্যারোমেটিক। বুঝতে পারছো? জি। মানে এই 3টা কন্ডিশনের যদি একটা কন্ডিশনও যদি ফুলফিল না করে, সেটা হচ্ছে নন অ্যারোমেটিক। সো নন অ্যারোমেটিকটা আমি এইভাবে না লিখে দিই। আচ্ছা, প্রথমে তোমাদের বেনজিন ছিল, বেনজিন আমি না দেখাই আর। আচ্ছা, বেনজিনটা দেখাই, ধারাবাহিকতা রক্ষা করি, ধারাবাহিকতা মেনটেন করতে হবে এখানে। তো এখানে দেখো কি কি আছে। এটা একটা প্লেনার মলিকুল, তাই না? প্লেনার কিনা বলো? হ্যাঁ, বুঝলাম কিভাবে প্লেনার বলো তো? জি ভাইয়া, প্ল্যানার। কারণ এই কার্বনটা কি sp2 না? জি, sp2। sp2, তার মানে sp2 মানে কি? কনজুগেশন পসিবল। sp2 মানে আমরা বলতে পারলাম এখানে প্লেনার। মানে sp2 মানেই যে প্লেনার এমন না, sp2 হচ্ছে একটা ক্রাইটেরিয়া, মানে একটা মানে ডিটারমাইনিং ফ্যাক্টর, যেখান থেকে আমরা বুঝতে পারলাম যেটা প্লেনার এটা। তো sp2 আছে, তার মানে কি এখানে কনজুগেশন হচ্ছে, কনজুগেশন হচ্ছে। তার মানে আমরা দুইটা কন্ডিশন স্যাটিসফাই করলাম। একটা কি ছিল? প্লেনার হবে, একটা ছিল কনজুগেশন হবে, দুইটাই মেনে চললাম। এর 3 নম্বর কন্ডিশন কি? 4n জি, প্লাস 2 সংখ্যক পাই ইলেকট্রন। দেখে আছে কিনা চলো। 4n প্লাস 2 ইজিক্যাল টু হচ্ছে এখানে 3টা পাই বন্ড আছে, তার মানে 6 থাকবে এখানে। এন কত আসবে বলো তো? 1 আসবে না? 1, তাই তো? হ্যাঁ, অনার্স। তার মানে এটা অ্যারোমেটিক। জি, অতএব এটা হচ্ছে অ্যারোমেটিক। দেয়ারফর অ্যারোমেটিক। এবার চলো আমাদের ন্যাপথালিন দেখি আমরা।
এটা বেসিক এক্সাম্পল, আমরা তাও একটু দেখে রাখি জাস্ট আমাদের কন্টিনিউটি বজায় রাখার জন্য। তো এখানে তুমি চিন্তা করে দেখো, এই কার্বনগুলো কিন্তু sp2 সবগুলো sp2, সো এখানে sp2 হওয়ার কারণে কনজুগেশন পসিবল। জি কনজুগেশন পসিবল, তার মানে দুইটা কন্ডিশন মিট করলো। লাস্টেরটা কি, 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। 4n+2 = 2, এখানে পাই বন্ড আছে তোমার 5টা, প্রতিটা পাই বন্ডে 2টা ইলেকট্রন থাকবে, 10টা থাকবে এখানে। সো 4n আসবে 8, n = 2, সো এটাও কি অ্যারোমেটিক। তো অ্যারোমেটিক। 3 নম্বর হচ্ছে সাইক্লোবিউটাডাইন। চলো এটা দেখি আমরা। বলো এইটা অ্যারোমেটিক কেন হচ্ছে, তুমি এটার কারণ একটা ব্যাখ্যা করো। তোমাকে আমি হেল্প করবো, তুমি একটা ব্যাখ্যা করো। এখানে 4টা কার্বনই sp2। কিভাবে বুঝলাম? সবগুলোর মধ্যেই তো দেখা যাচ্ছে যে পাই বন্ড একটা করে পাওয়া যাচ্ছে আর কি। এক্স্যাক্টলি, যেমন ধরো এইটা sp2 কিনা বুঝবো কিভাবে, এই যে দেখো এই কার্বনে এদিকে সিঙ্গেল বন্ড আছে না, এদিকে সিঙ্গেল বন্ড আছে তাই না, দুইটা, আর এদিকে হাইড্রোজেনের সাথে সিঙ্গেল বন্ড একটা আছে, জি তাহলে তিনটা সিঙ্গেল বন্ড নাকি? স্ট্যাটিক নাম্বার 3 না, স্ট্যাটিক নাম্বার 3 কিনা? জি 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 স্ট্যাটিক নাম্বার 3 মানে হচ্ছে এখানে sp2। তো এই রকম সবগুলো sp2, এই 4টা কার্বন sp2 মিন্স কনজুগেশন পসিবল। এইবার আমরা দেখবো যে এখানে কনজুগেশন হচ্ছে, এখানে দাঁড়াও, কনজুগেশন পসিবল এইভাবে লিখে দেই, n = হাফ আসে। হাফ আসে, তার মানে এটা অ্যারোমেটিক হচ্ছে না। দাঁড়াও, 4n+2 = 4 আসতেছে, সো n আসতেছে কত, বলতো হাফ আসতেছে না, হাফ, তার মানে এটা কি অ্যারোমেটিক হইলো? অ্যারোমেটিক হয় না, কিন্তু অ্যারোমেটিক হওয়ার জন্য n এর মানটা ইন্টিজার হতে হবে না? কি হতে হবে বলতো, n এর মানটা কি হতে হবে, ইন্টিজার হতে হবে না? ইন্টিজার হতে হবে, ফাইন, তার মানে অ্যারোমেটিক না। তাহলে অ্যারোমেটিক না মানে কি, এটা অ্যান্টি অ্যারোমেটিক, ঠিক কিনা বলো? অ্যারোমেটিক না মানে কি, এটা অ্যান্টি অ্যারোমেটিক না? জি ভাই, তুমি জি বলতেছো এমন ভাবে যে তুমি জিনিসটা বুঝো নাই, জুড়ে বলো। বুঝতে পারছি। মানে অ্যারোমেটিকের 3টা কন্ডিশন ছিল, 2টা ফুলফিল করছে, একটা ফুলফিল করে নাই, লাস্টটা ফুলফিল করে নাই। আমরা বলছিলাম লাস্টটা যদি ফুলফিল না করে তার মানে এটা কি অ্যান্টি অ্যারোমেটিক হবে না? জি ভাই, হ্যাঁ, বুঝতে পারছি। অ্যান্টি অ্যারোমেটিক যে হইছে সেটা প্রমাণ করা আরেকটা উপায় আছে, 4n = দিয়ে। 4n = কত, এখানে 8 4 না, তাহলে n কত হবে, 1 আসবে না? জি তার মানে 4n কে স্যাটিসফাই করছে, দ্যাটস মিন এটা অ্যান্টি অ্যারোমেটিক। বুঝতে পারছি আমরা? জি ভাই, বুঝতে আচ্ছা পারছি। ফাইন, গুড, এই তো হয়ে গেল। দাঁড়াও আবার লিখি না। আমরা আগে বলছিলাম যে অ্যারোমেটিকের কন্ডিশন স্যাটিসফাই করবে, কিন্তু 4n+2 সংখ্যক যেটা, এটা স্যাটিসফাই করবে না। এরকম হলে সেটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। এটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক, অতএব এটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। আচ্ছা, তো এখানে আমার একটা মিসকনসেপশন ছিল, এটা তোমাকে একটু বলি, যে এটা তোমার যদি সামহাও হয় তাহলে এটা যে তোমার না হয় আর কি, মানে আমার ছিল আর কি, ইন্টার বা এডমিশনেও ছিল এটা, ইভেন এটা বিশ্ববিদ্যালয়ে আসার পর আমার ছিল। এটা বলতে লজ্জা নাই ভাই, বলতে লজ্জা নাই, এটা আমি আসলে ভুল জানতাম একটা জিনিস, ওটা যদি তোমাকে জানায় রাখি তা তুমি আর কখনো ভুল করবে না। এটা আমি ভাবতাম, আমি আমার 1-1 পরীক্ষা দেওয়ার পর্যন্ত ভাবতাম যে কনজুগেশন মানে হচ্ছে, তার তোমাকে বলে জিনিসটা,
আমি 1-1 এর যখন আমাদের 1-1 মানে হচ্ছে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার, এই 1-1 এর পরীক্ষা যখন দিই তখন পর্যন্ত জানতাম আমি যে এই কনজুগেশন মানে হচ্ছে, আমি ভাবতাম এইটা যে অল্টারনেট সিঙ্গেল বন্ড আর ডাবল বন্ড, অল্টারনেট সিঙ্গেল বন্ড আর ডাবল বন্ড, এটা ভাবতাম। এটা মানে কি দেখো, অল্টারনেট এটাকে বলা হয়, বাংলা কি বলা হয় মূলত, একান্তর দ্বিবন্ধন। মনে আছে এটা তোমাদের ইন্টারভিউ কিন্তু এই ওয়ার্ডটা কিন্তু আছে, একান্তর দ্বিবন্ধন আছে কি নাই? জি জি আছে। তো আমি এইটা ভাবতাম যে এই যে এইচএসসিতে বেশি বেশি নষ্ট করে দিয়েছিল টিচাররা এই ভুলভাল পড়ে, আমি ভাবতাম যে এখানে একান্ত দ্বিবন্ধন থাকা মানে হচ্ছে কনজুগেশন, এটাই ভাবতাম আমি। একান্ত দ্বিবন্ধন মানে হচ্ছে একটা সিঙ্গেল বন্ড একটা ডাবল বন্ড, দেখো এটা ডাবল বন্ড এটা সিঙ্গেল বন্ড, এটা ডাবল বন্ড এটা সিঙ্গেল বন্ড, এটা ডাবল বন্ড এটা সিঙ্গেল বন্ড, তো এইটাকে ভাবতাম আমি কনজুগেশন। এইটাকে অ্যাকচুয়ালি বলা হয় কি অল্টারনেট সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, তাই না? মানে অল্টারনেটিভ হ্যাঁ সিঙ্গেল বন্ড ডাবল, মানে একটা সিঙ্গেল বন্ড একটা ডাবল বন্ড, একটা সিঙ্গেল বন্ড একটা ডাবল বন্ড, এটাকে বলা হয় অল্টারনেটিভ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড। তো জি এইটাকে ভাবতাম আমি কি ভাবতাম কনজুগেশন, বাট অ্যাকচুয়ালি কনজুগেশন এটা না। কনজুগেশন দেখলাম আমরা কি যে কন্টিনিউয়াস ওভারল্যাপ অফ পি অরবিটালস, তাই না? জি তো আমি যদি এইটাই ভাবতাম যে অল্টারনেট সিঙ্গেল বন্ড ডাবল বন্ড মানে হচ্ছে কনজুগেশন, তাহলে আমার সাপেক্ষে এইটা অ্যারোমেটিক হওয়ার কথা। কেন বলো তো? কারণ আমি দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল বন্ড আছে, সরি একটা সিঙ্গেল বন্ড একটা ডাবল বন্ড, এটা সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, তার মানে আমি কি বুঝতাম বলো তো, এখানে অল্টারনেট সিঙ্গেল বন্ড ডাবল বন্ড আছে মানে কি এখানে কনজুগেশন হইতেছে, এটা ভাবতাম না? হুম কিন্তু এখানে হুম কনজুগেশন হুম, হওয়ার কিন্তু রিজনটা কিন্তু এটা না, রিজনটা হচ্ছে sp2 হাইব্রিডেজ কার্বন। বুঝতে পারছো? জি জি এইরকম অনেক ফাঁক ফুকর আছে যেগুলা আমরা ইন্টারে যদি এরকম ফাঁক ফুকর নিয়ে পড়াশোনা করি, মানে এরকম গ্যাপ নিয়ে যদি পড়াশোনা করি, তাহলে আমরা একটা জায়গায় ধরা খাবোই গিয়ে। আমি ধরা খাইছিলাম এই ইয়েতে ফার্স্ট ইয়ারে গিয়ে, এরপরে আর এটা ভুল হয় নাই। তো আমি চাই না কোনো সময় আমার স্টুডেন্ট যেই শ্রেণীতে থাকুক বা যেই অবস্থায় থাকুক সেটা যেন কোনোভাবেই এরকম গ্যাপ নিয়ে আগাক, যাই হোক। সো ওইটা আর কি একটা জিনিস মনে রাখবা। আজকের পর থেকে ইনশাল্লাহ তোমার আশা করি কনজুগেশন এইটা নিয়ে আর বুঝতে সমস্যা হবে না, তাই না? জি ওকে ফাইন। 4 নম্বর এক্সাম্পল চলো আমরা দেখি। এটা হচ্ছে এইটা, এটা মজার এক্সাম্পল, সাইক্লো অক্টাটেট্রাইন। এটাও আমার ইয়েতে এই বইয়ে ছিল, দাঁড়াও এই যে বইটা এই বইয়ে ছিল, এই যে এইটা এই যে বইটা এই বইয়ে কিন্তু এক্সাম্পলটা ছিল সাইক্লো টেট্রাঅক্টাটাইন। সো এই এক্সাম্পলটা তারা ওই উদ্ভাসের বই থেকে তারা হচ্ছে এই বই থেকে তারা এক্সাম্পল দিচ্ছে, এই বই থেকে কিংবা অন্য বই থেকে সম্ভবত। এই বই এই এক্সাম্পলটা কিন্তু ইয়েতে নাই, তোমার ইন্টারের বই থাকবে না আশা করি। এটা আঁকা অনেক কঠিন, 8টা কার্বন থাকবে এখানে, তারা আমি আঁকার চেষ্টা করি একটু। এটা একটা মজার জিনিস, চলো দেখাই। একটা মানে কিভাবে আঁকবো, একটা একটা দুইটা, তারপরে হচ্ছে 3টা 4টা 5টা এরকম 6টা 7টা 8টাই হয়ে গেছে, কোনোভাবে হয়েছে, তাও আবার আঁকি আমি, দাঁড়াও। এক দুই তিন চার, ও হয় নাই কেন, ও ট্রাই করি, একবার দিব, একবার এইদিকে একবার, এইদিকে সোজা একবার, এইদিকে একবার সোজা একবার, আরে দূর হইতেছে না। আচ্ছা আমি ট্রাই করি, আবার ট্রাই করলে পারবো। দুইবার দিলাম, এরপরে এইদিকে একবার আসবে, এটা এদিকে একবার আসবে, এদিকে একবার আসবে, আর 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ ঠিক আছে। এবার এখানে আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে ডাবল বন্ড দিয়ে দিব, অল্টারনেটিভ ডাবল, একটা দুইটা তিনটা চারটা। আচ্ছা এইটা এখানে কি তোমার ইয়ে হচ্ছে, এটা কি অ্যারোমেটিক দেখো তো? sp2 ওদের sp2 আবার কনফিগারেশন আছে।
হ্যাঁ, sp2 কনজুগেশন আছে, তারপরে দুইটা কন্ডিশন মানলো, তারপরে আর কি? না, হচ্ছে না। এখানে n এর মান কত আসে? এর মানে আসে হলো 6/4, মানে 3/2। তার মানে এটা কি অ্যারোমেটিক? না, তার মানে অ্যান্টি অ্যারোমেটিক। জি, অ্যান্টি অ্যারোমেটিক। এখন অ্যান্টি অ্যারোমেটিক, এটা যে স্যাটিসফাই, মানে এটা যে অ্যান্টি অ্যারোমেটিক, সেটা কিন্তু আরেকটা কন্ডিশন দিয়ে এটা স্যাটিসফাই করা যায়। এই যে 4n দিয়ে না, দেখো তো, দেখো তো, ট্রাই করে। তখন n এর মান কত আসে? 2 আসে। 2 আসে, ফাইন, এই তো হয়ে গেল। তার মানে আমাদের ইনশাআল্লাহ এই টপিকটার উপর একটা দখল চলে আসছে, এই অ্যারোমেটিক কম্পাউন্ড গুলোর পড়তে। এখানে কনজুগেশন পসিবল ছিল, এখানেও পসিবল, কিন্তু দাঁড়াও, এই স্লাইডটা সুন্দর করে গুছিয়ে রাখি, কারণ তোমার তো আবার নেক্সট টাইম রিভিশন দিতে হবে সামহাউ এটা দিয়ে। সো এটা একটু সুন্দর থাকলে ভালো হয়। সো এখানে 4n প্লাস 2 ইজিক্যাল টু হচ্ছে 1 2 3 4 8 আসে। সো এখানে n ইজিক্যাল টু 3/2 আসবে, অতএব এটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। আচ্ছা, অ্যান্টি অ্যারোমেটিক সেটা আবার প্রমাণ করার উপায় হচ্ছে 4n ইজিক্যাল টু 8, n ইজিক্যাল টু 2। সো এখান থেকে আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে কি অ্যান্টি অ্যারোমেটিক। ফাইন, এবার চলো আমাদের আরেকটা এক্সাম্পল আছে, সবগুলো দেখতে হবে আমাদের। এটা হচ্ছে সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়ন, এটা ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। আচ্ছা, এটা কি অ্যারোমেটিক কিনা বলো দেখি। প্রতিটা কার্বন কি sp2 কিনা? হ্যাঁ ভাই, এটা অ্যারোমেটিক হবে। অ্যারোমেটিক হবে? জি। কিভাবে হবে বলো তো? এখানে প্রতিটা হ্যাঁ, কার্বন কি প্রতিটা sp2? কার্বন sp2। sp2, এই কার্বনটা sp2 কিভাবে হইল বলো তো দেখি? এই কার্বনটা sp2 কিভাবে হইল দেখি বলো তো? দুইটা লোন পেয়ার, একটা লোন পেয়ার আছে। একটা লোন পেয়ার আছে আর দুইটা সিগমা বন্ড, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তার মানে কনজুগেশন 3 আসবে এখানে। সো সরি, স্ট্যাটিক নাম্বার 3 আসবে, তার মানে sp2, এরকম না জিনিসটা? জি। আচ্ছা, এইবার এই তুমি তোমার উত্তর ঠিক আছে। এইবার তোমাকে একটা এখানে সাইড টক বলে রাখি, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে লোন পেয়ারটাকে আমরা স্ট্যাটিক নাম্বার হিসেবে কাউন্ট করি না। বলো তো কোন কোন ক্ষেত্রে? মানে অ্যারোমেটিক কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে, একেবারে বাইরে থেকে। কিছু কিছু ক্ষেত্রে লোন পেয়ারকে আমরা স্ট্যাটিক নাম্বার হিসেবে কাউন্ট করি না। কোন কোন ক্ষেত্রে হইতে পারবো বলো তো? এটা সাইকেলের বাইরে থাকলে মনে হয়। না, যদি লোন পেয়ারটা রেজোনেন্সে পার্টিসিপেট করে ফেলে তখন, বুঝতে পারছো? মানে তখন তো ওইটার তোমার ইয়ে থাকে না, তো এটা তো ঘুরে যায়, ফুল রিং এর মধ্যে ঘুরতে থাকে না, তখন তো এটা একটা জায়গায় লোকালাইজ থাকে না। হ্যাঁ। ওই তখন আমরা আর কি এটাকে ইয়েতে আমরা কাউন্ট করি না আর কি। আচ্ছা, যাই হোক, তার মানে এখানে প্রতিটা কার্বন sp2, এইটাও sp2, এটাও sp2, এটাও sp2, এটাও sp2। দ্যাটস মিন এখানে কনজুগেশন পসিবল।
কনজুগেশন পসিবল, তার মানে কি এখানে এরপরে কন্ডিশন কি 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন, এটা কি স্যাটিসফাই করে? সরি এখানে তো দাঁড়াও, এখানে তো 6টা হবে, 6টা হবে কেন? কারণ বলো তো এই যে এইটা এটা তো পাই বন্ডে জি। অংশগ্রহণ করতেছে না, কিভাবে বলো তো, কিভাবে বলো দেখি, তুমি তো না বুঝি বলে ফেললা এটা। এই যে লন এটা তো পেয়ারটা, ইয়েতে যাচ্ছে না, সাইকেলের ভিতরে যাচ্ছে না বা এখান থেকে তো সরবেও না এটা। না 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 আমার কথা তো ওইটা না, আমরা যে এখানে ডান পাশে যে 6 বসাই, এগুলো এই সংখ্যাগুলো কি বসাই, পাই ইলেকট্রনের সংখ্যা বসাই, তাই না? হ্যাঁ, তো এখানে এই লন পেয়ারকে আমরা পাই ইলেকট্রন হিসেবে কেন কাউন্ট করলাম বলতে পারবা? পাই ইলেকট্রন হিসেবে কেন কারণ? এইটা যে তুমি বললা, তুমি তো এটা কারণ জানো না, বলো দেখি, এটা যেহেতু বলছো মুখ দিয়ে একবার বের করছো, এটা কারণটা ব্যাখ্যা করো। এখানে তো ভাই আমি প্রথমে 4 দিছিলাম, পরে দিলাম 6, এখন 6 দিয়ে দিছি, একটা লজিক তো আমার আছে না, তাই না? লজিক তো আছেই, বলো লজিকটা কি? এখানে লোন পেয়ারটাকে আমরা কেন পাই ইলেকট্রন হিসেবে কাউন্ট করতেছি? এর কারণটা হচ্ছে লোন পেয়ারটা আছে কোন কার্বনে, sp2 তে আছে না? জি। আর sp2 এর একটা আনহাইব্রিডাইজ কার্বন, সেটা কি আনহাইব্রিডাইজ পি অরবিটাল, সেখানে কিন্তু কন্টিনিউয়াস ওভারল্যাপের মাধ্যমে এটা কনজুগেশন সৃষ্টি করবে বা কনজুগেটেড সিস্টেম সৃষ্টি করবে না? আর হ্যাঁ। ওই কনজুগেটেড সিস্টেমে কিন্তু এই লোন পেয়ারটা ডিলোকালাইজ হয়ে যাবে, যাবে কি যাবে না? হুম, যাবে কি যাবে না বলো? জি যাবে। যাবে। কাজেই এই লোন পেয়ারটাকে আমরা এই জন্যই আমরা পাই ইলেকট্রন হিসেবে কাউন্ট করতেছি। এবার বুঝতে পারছো না ধরতে পারছো নাই? আচ্ছা ভাই, এটা আরেকবার একটু বুঝাই দিবেন যে আচ্ছা কখন এটাকে ধরবো কখন ধরবো না। আচ্ছা আচ্ছা ধরি, সিম্পল। আর তুমি এই যেটা বলি এটাই বুঝো খালি, সেটা হচ্ছে এখানে sp2 কার্বন আছে, হুম, sp2 আছে। কার্বন, sp2 কার্বন থাকা মানে এখানে একটা আনহাইব্রিডাইজ পি আছে। জি আছে। আনহাইব্রিডাইজ পি থাকার কারণে হচ্ছে কি এখানে প্রতিটা কার্বনের যে আনহাইব্রিডাইজ পি সেগুলা পাশাপাশি ওভারল্যাপ করে একটা কনজুগেটেড পাই ইলেকট্রন সিস্টেম তৈরি করতেছে। ওই পাই ইলেকট্রন সিস্টেমে এই লোন পেয়ারটা ডিলোকালাইজ হবে বা রেজোনেন্সে পার্টিসিপেট করবে বা ডিলোকালাইজ হয়ে যাবে আচ্ছা। কি যাবে না? তখন কি হবে বলো তো? তখন এটাকে আমরা পাই ইলেকট্রন হিসেবে চিন্তা করতে পারি কি পারি না? পারি। পারি। বাট যদি ডিরেক্টলি যদি একটা ইলেকট্রন মানে, আচ্ছা এই পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো? হ্যাঁ বুঝছি। তা এই জন্য আমরা এখানে এটাকে আমরা পাই ইলেকট্রন হিসেবে কাউন্ট করছি। ক্লিয়ার? জি বুঝছি। ক্লিয়ার, ফাইন। এবার এর শুরুতে একটা কথা বলছিলাম, যদি ইলেকট্রন লোন পেয়ারটা যদি রেজোনেন্সে পার্টিসিপেট করে তখন এটাকে আমরা স্টেরিক নাম্বারে কাউন্ট করি না, বলছিলাম কিনা শুরুতেই? হ্যাঁ বলছিলেন। তাহলে এই কথার সাথে এখন এটা সাংঘর্ষিক হয়ে গেল না? না সাংঘর্ষিক হয় নাই, সাংঘর্ষিক হয় নাই কেন বলি, কারণ ওই যে রেজোনেন্স যেটা হয় এটা হচ্ছে ডিরেক্টলি রেজোনেন্স হবে, বাট এখানে তো ডিরেক্টলি হচ্ছিস না ভাই, এখানে তো আগে পাই ইলেকট্রন সৃষ্টি করবে, পাই বন্ড সৃষ্টি করবে, তারপরে তো রেজোনেন্স পার্টিসিপেট করবে। বুঝতে পারছো কি জি। বললাম? এই জন্য আর হ্যাঁ। কি। এটা কি ধরতে পারছো বলো? জি পরে ধরতে কিন্তু পারছি। কনফিউজ হওয়া যাবে না। ওকে ফাইন, তার মানে আমি এটা লিখে দিই, এখানে sp2 আছে, আনহাইব্রিড sp আছে, আনহাইব্রিড sp অরবিটাল আছে। এইটা কি করবে? জি। এটা হচ্ছে তোমার এটা থাকার কারণে লোন পেয়ার is delocalized into the pi electron system considering, মানে এই জন্য এটাকে আমরা কনসিডার করতেছি কি হিসেবে, পাই ইলেকট্রন হিসেবে। it as পাই ইলেকট্রন। ওকে, এটা কিন্তু ডিরেক্ট পারছি। পাই ইলেকট্রন না, এটাকে আমরা অন্যভাবে এটাকে পাই ইলেকট্রন হিসেবে কনসিডার করলাম। ফাইন। তো এই হিসাবে কিন্তু এখানে এন এর ভ্যালু কত আসবে? 1 আসবে না নাকি? হ্যাঁ 1 আসবে। 1, অতএব এটা হচ্ছে অ্যারোমেটিক। বুঝতে পারছো? জি বুঝতে পারছি। আর এইরকম একটা কোয়েশ্চন আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে, এইরকম একটা কোয়েশ্চন, মানে এই হুবহু এটা না, বাট এইরকম একটা কোয়েশ্চন ছিল আমার মনে পড়ে যতটুকু। আমি কোয়েশ্চনটা তোমার যদি প্রশ্ন ব্যাংকে তাকাই তাহলে এটা বের করে একটু।
বুঝতে পারছো রাফি কি বললাম? জি জি বুঝতে এইরকম পারছি। কিন্তু কোয়েশ্চন ভাই আসে। তা তুমি চিন্তা করো ভাই, তুমি যদি নর্মাল 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন দিয়ে এটা সলভ করতা, আচ্ছা এটা তো সলভ হয়েছে, বাট ওই যেটা প্রশ্ন ছিল এটা সলভ হয় না এরকম। আমার যতটুকু মনে পড়ে, আমি এটা আমার ইউটিউবে আমার এটা আছে, সলভ ক্লাস আছে এটার। ওটা আচ্ছা ওটা পাইছো কিনা দেখো তো। না পাইলে সমস্যা নাই, এটা তুমি অ্যারোমেটিক পাচ্ছি তো না। আচ্ছা সমস্যা নেই, তাহলে এটা পরবর্তীতে তুমি সলভ করি, এটা যদি সলভ করতে সমস্যা হয় জানাই পরে। মানে আমি তোমাকে আরো কয়েকটা এক্সাম্পল দেখাবো, এগুলো দেখার পরে তোমার সমস্যা থাকার কথা না ইনশাল্লাহ। চলো আমরা নেক্সট মুভ করি। এই টাইফিনটা একটু কনফিউজিং ছিল, আমি জানতাম, এই জন্য এটার কনসেপ্ট আগে ক্লিয়ার করেছি আমি। এবার ফিউরানটা সেম কনসেপ্ট ভাই, ফিউরানটা সেম কনসেপ্ট, হ্যাঁ সেম, এখানে আর কিছু না। এটা তুমি নিজে নিজে করবা বাসায়। এটা অ্যারোমেটিক, এটা ব্যাখ্যা তুমি নিজে দিবা। এটা অ্যারোমেটিক, এটা অ্যারোমেটিক, এটার ব্যাখ্যা তুমি নিজে দাঁড় করাবা। পারবা তো নাকি? জি পারো। এইবার চলো আরেকটা এক্সাম্পল, এইটা হয়তো তোমার জন্য কনফিউজিং হইতে পারে, এইটা তোমাকে আমি দিই, তুমি করো, আর তোমাকে আমি হেল্প করবো একটু। দাঁড়াও, এটা এরকম না, এটা হচ্ছে তোমার এইরকম। সাইক্লোপ্রোপিন আর কি, এটা সাইক্লোপ্রোপিন। এটা কি অ্যারোমেটিক কি অ্যারোমেটিক না, এটা তুমি আমাকে বলো এবং ব্যাখ্যা করো, কিছু একটা ব্যাখ্যা করো। এই যে এইটাই সম্ভবত ইয়েতে আসছিল, ডিউতে আসছিল সম্ভবত, সম্ভবত এইরকম কোয়েশ্চন। বলো এটা অ্যারোমেটিক কিনা। আচ্ছা তুমি কি পারবা না এটা? অ্যারোমেটিক তো হচ্ছে না, কজ দুইটা যদি এসপিটি হয় উপরেরটা তো এসপি3। এক্স্যাক্টলি, গুড। চলো ধরো তুমি জানো না sp2 sp3 কাহিনী, তুমি তো ভাই এতদিন বা সবাই তো মোটামুটি এটাই জানে যে 4n+2 সংখ্যক পাইলেটন স্যাটিসফাই করলেই অ্যারোমেটিক। তোমাকে আমি এটার মানে 4n+2 যে 4n+2 ইলেকট্রনের যে ইয়েটা, মানে ইয়েটা, এটা কি বলে, লিমিটেশনটা, এটা তোমাকে আজকে এখন বুঝাইবো আমি। মানে এই এক্সাম্পল থেকে তুমি বুঝতে পারবা যে আজকের ক্লাসটা তোমার সার্থক হয়েছে। কিভাবে তোমাকে দেখাই, তুমি 4n+2 সংখ্যক পাইলেটন এখানে কাউন্ট করো, তো 2 আসবে এখানে, তাহলে n কত, 0 আসবে না? জি জিরো। 0 মানে কি, এরা অ্যারোমেটিক, ঠিক কি না? হ্যাঁ এন এর মান তো জি এন এর মান 0 হওয়া সম্ভব ছিল না এখানে, সম্ভব ছিল তো জি ছিল। 0, তার মানে কি অ্যারোমেটিক কিনা, অ্যারোমেটিক হওয়া উচিত হ্যাঁ ছিল, অ্যারোমেটিক হবে, তার মানে এটা অ্যারোমেটিক হবে। এখন তুমি ঢাকায় আসবে পরীক্ষায়, দেখো তুমি 0 পাইছো এখানে। আর এই কোয়েশনটাই ঢাকা ইউনিভার্সিটি আসছিল সম্ভবত, এটার মধ্যে কোয়েশন আসছিল। তাহলে এটা কি অ্যারোমেটিক? এটা তো অ্যারোমেটিক না, বাট তুমি যদি 4n+2 দিয়ে এখানে হিসাব নিকাশ করো, তাহলে এটা অ্যারোমেটিক আসবে। তাহলে বুঝতে পারছো তোমার আজকের ক্লাসটা আমি কেন এই এত ডিটেলসে পড়াইছিলাম? জি, বুঝতে পারছি। কারণটা হচ্ছে তোমার অ্যারোমেটিক হওয়ার জন্য এই একটাই কন্ডিশন না, এটা 3 নম্বর কন্ডিশন। এইটা এর আগে 2টা কন্ডিশন আছে। প্রথমটা কি, প্লেনার হতে হবে, এরপরে হচ্ছে তোমার হুম কনজুগেশন থাকতে হবে। তাহলে এখানে দেখো কনজুগেশন আছে কিনা প্রথম দেখো তুমি। মানে নাই। আমরা কত লেগিংস নিয়ে পড়াশোনা করতেছি, 4n+2 এইটা চেক করতে হয় 3 নম্বরে আসার পরে, এর আগে 2টা চেক করতে হয়, 2টা চেক না করে আমরা 3 নম্বরে চলে আসি, এই জন্য আমাদের এইটা মিলে নাই। তাহলে এইটা তোমাকে চলো আমি দেখাই, আমি আমার লিঙ্কটা দিয়ে দেবো, আমার একটা কোয়েশ্চন আমার সলভ ক্লাস আছে, ওখানে তুমি দেখে নিও এটা, তাহলে আরো ক্লিয়ার হবে জিনিসটা। দেখো এইটা, এটা sp2, ভালো কথা, এইটাও sp2, তা ভালো কথা, কিন্তু এটা তো sp2 না রে ভাই, এটা কি sp3 না? জি তাহলে sp3 হলে এখানে কি কনজুগেশন হবে? না। হচ্ছে না, তাহলে কনজুগেশন নাই, অর্থাৎ এখানে প্রথম কথা হচ্ছে কনজুগেশন নাই, জি কনজুগেশন নাই, কনজুগেশন পসিবল না, কাজেই এটা অ্যারোমেটিক নয়, প্রথমেই ক্যান্সেল এখানে। আর তুমি 4n+2 চেক করার তো প্রয়োজন নাই তোমার, এখানে প্রয়োজন আছে? না ভাই, তাহলে এটা কি অ্যারোমেটিক নাকি নন অ্যারোমেটিক হবে বলতো? মানে এটা 3টা ক্যাটাগরি আছে, অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক আর অ্যান্টি অ্যারোমেটিক, এটা কি হবে বলতো? এটা তো এনটিও হচ্ছে না। অ্যান্টি হবে না তো, এটা হচ্ছে নন অ্যারোমেটিক হবে, ঠিক কি না বলো? জি কারণ নন অ্যারোমেটিক। আমরা বলছিলাম কি অ্যারোমেটিকের একটা কন্ডিশন যদি সেটা স্যাটিসফাই না করে সেটা নন অ্যারোমেটিক, সো এটা হচ্ছে নন অ্যারোমেটিক। এবার কি বুঝতে পারছো?
জি, জি। দিস ইজ অল অ্যাবাউট আমাদের অ্যারোমেটিক কম্পাউন্ড। মনে হয় না এর বাইরে থেকে কোয়েশ্চেন আসবে। আর যদি এর বাইরে থেকে এক্সাম্পল দিয়েও দে, তুমি যা নলেজ এখান থেকে অর্জন করছো তুমি তা দিয়ে পারবা ইনশাল্লাহ। পারবা কিনা বলো? জি ভাইয়া। পারবা ইনশাল্লাহ। দ্যাটস ইট, এটাই। ওকে, আর এখানে আর রাফি কি কানেক্ট আছো? জি ভাইয়া, আছি। এই শব্দটা কে করলো কি? আমি ভাবছি তুমি তো ডিসকানেক্ট হয়ে গেছো। আচ্ছা, যাই হোক। আমাদের দাঁড়াও, আমাদের এইটা আল্লাহর রহমতে শেষ হইলো। এবার চলো বেনজিনের প্রিপারেশন এন্ড রিঅ্যাকশন, এইটা আমরা একটু কভার করি। কারণ সময় কত হইলো? 10:30টার মতো প্রায় বেজে গেছে। বেনজিনের ক্লাসটা কত বেশি লম্বা হয়ে যাচ্ছে কিনা দেখি তো একটু। আমার তো আবার পরীক্ষারও পড়া আছে এদিকে। রাফি আজকে রেখে দেখি নাকি বলো? আমার আচ্ছা পরীক্ষা ভাইয়া। এখনো পরীক্ষা চলতেছে, মানে আজকে বৃহস্পতিবার তো, শনিবারে পরীক্ষা একটা আছে, তারপরে ম্যাথ পরীক্ষাটা পিছিয়েছে, তো ম্যাথ পরীক্ষাটা হবে হয়তো 18 তারিখের দিকে সম্ভবত। সো আজকে একটু টাইম পাইছি দেখে আর কি ক্লাসটা নিলাম। আজকে এটুকু থাক, আচ্ছা, ঠিক আছে রাফি? হ্যাঁ, আচ্ছা ভাইয়া। আজকে আর কি মনে করো যে আসসালামু আলাইকুম। আমাদের পড়া যে কন্টেন্টটা, বুঝছো রাফি, জি, জি। এই কন্টেন্টটা কিন্তু খুব বেশি ছিল না, বাট এইগুলো জানাটা দরকার ছিল তোমার। জি এই জন্য ভাইয়া। অনেকগুলো এক্সাম্পল ছিল, তো এই জন্য তোমার সবগুলো বিস্তারিত আলোচনা করছি। তো এই জন্য আর কি টাইম লাগছে একটু। যাই হোক, ভালো থেকো, হ্যাঁ, আল্লাহ হাফিজ। আচ্ছা ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।